আপনাদের সবাইকে মানে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা এখন এই মুহূর্তে আটলান্টার গ্যাস সাউথ পয়েন্টে আছি, যেটাতে হচ্ছে আপনারা যে এখানে আসছেন ফোবানা সম্মেলন উপলক্ষে বাংলাদেশিদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আমি শুনছি যে গণা নাই, তারপরও 20টা বা তার কাছাকাছি স্টেট থেকে বাংলাদেশিরা এখানে আসছেন, যারা মানে নানাভাবে এই বাংলাদেশি কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যেতেছেন। মূল ধারার যে মার্কিন যুক্তরাষ্ট্রর যে জায়গা, সেই জায়গার মধ্যে অনেক বড় জায়গা করে নিয়েছেন। আপনারা যেখানে আসছেন আসলে আমি খুবই 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 কৃতজ্ঞ আপনাদের প্রতি। যে আমার পরিচয় বলি, আমি খালেদ মহিউদ্দিন, আমি ঠিকানা টেলিভিশনের সিইও, সাংবাদিকতা করি পেশায়। তো আজকে আমরা যেটা নিয়ে একটু কথা বলতে চাইছি যে আমরা গণতন্ত্রে উত্তরণের জন্য গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে একটু আমার ভাবনাটা বা আমার খোঁজটা আমি একটু বলি, এরপরে যদি আপনাদের কোনো কিছু যোগ করার থাকে তাহলে আপনারা একটু বলবেন। যদি একটু শর্ট হয়, একটু কনসাইজ হয়, তাহলে একটু ভালো আর কি। আমি গণতন্ত্র বলেন, গণমাধ্যমে ব্যবহার করে বা গণমাধ্যমের একটা চেকের মাধ্যমে সেইটার পথে যাত্রাটাকে আমি আসলে সহজ সূত্র দিয়ে আমি দেখতে চাই। সেটা হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। মানে বাজারে যেটা ডিমান্ড থাকবে সেটা সাপ্লাই আসবে। আপনার যদি আজকে ধরেন 100 বছর আগে বাজারে টেলিভিশন আবিষ্কারও হয় না। 100 বছর আগে কি আবিষ্কার হয়েছে? 100 বছর আগে আবিষ্কার হয়েছে, মানে জাস্ট আবিষ্কার হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, সেফলি 110 বছর বলি। 110 বছর আগে আপনার বাজারে টেলিভিশন ছিল না, টেলিভিশন আমরা জানতামও না, টেলিভিশনের ডিমান্ডও ছিল না, টেলিভিশনের সাপ্লাইও ছিল না। টেলিভিশন মানে আমি যন্ত্রটার কথা বলছি, ওটা ছিল না। ডিমান্ড যখন হয় তখন এটা সাপ্লাই হয়, সাপ্লাই থাকে, সাপ্লাইটা সাস্টেইন করে। আপনি যদি এখন ব্রোকলি খান, বাজারে গিয়ে আপনি ব্রোকলি পাবেন। আপনি ব্রোকলি খান না, বাজারে গিয়ে আপনি ব্রোকলি পাবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি আজকে এইখানে পিনাট বাটার ছাড়া একটা দোকান চিন্তা করাই মুশকিল। পৃথিবীতে বহু জায়গা আছে যেখানে পিনাট বাটার খুঁজতে হলে আপনার 10 মাইল হাঁটতে হবে। ডিমান্ড সাপ্লাই। আমি মনে করি যে আমরা একটা কেমন গণমাধ্যম চাই, সেইরকমই একটা গণমাধ্যম কিন্তু আমরা পাই। সেই গণমাধ্যমটা কি? সেই গণমাধ্যমটা ক্রিটিক্যাল, তো ক্রিটিক্যাল টু আদার্স, আমারে না। কিন্তু গণমাধ্যম শুধু আমারে ক্রিটিক করতে পারবে না, আমারে বাদ দিয়া বাকি সবারই ক্রিটিক করবে, ওরকম একটা গণমাধ্যম চাই। কারণ আমি তো ঠিক আছে, আমার চেয়ে বেশি ঠিক আর কেউ নাই। আমি যেই রাজনৈতিক মতবাদী সাপোর্ট করি, যেই ধর্মতে বিলং করি, যেই সমাজে যাই, আমি শুধু ঠিক আছে। আমারে বাদে বাকি সবার শিক্ষা হওয়া দরকার, বাকি সবার পথে আসা দরকার, বাকি সবার ঠিক করা দরকার। এবং ওই রকম গণমাধ্যম কিন্তু আমি চাই। আমি গণমাধ্যম চাই কারণ আমার কোনো ফ্যাক্টস দরকার নাই, আমার দরকার হচ্ছে বায়াস, যেটা নিয়ে হচ্ছে আমি চায়ের দোকানে আমার বন্ধুর সাথে জিততে পারি। আমার দরকার হচ্ছে কিছু ডেটা, সেটা কারণ ডেটার নানা রকম চেহারা থাকে, তাই না? এই ডেটাগুলি এরকম যে আমি যদি রোনালদো, মানে ওই যে পর্তুগিজ রোনালদো, ওকে যদি আমি সাপোর্ট করে আমি বলে দিতে পারি মেসি খেলা পারে না। আমি যদি মেসিকে সাপোর্ট করি, যেহেতু আমি একটা কাল্পনিকভাবে ধরে নিছি মেসি আর রোনালদো পরস্পর মুখোমুখি, আমার দরকার হচ্ছে সেই বায়াসটা। আবার কিন্তু কোনোভাবে ফ্যাক্টের দরকার নাই। এবং ফ্যাক্ট হচ্ছে আমাকে দারুণভাবে কষ্ট দেয়, কিন্তু ফ্যাক্ট কিন্তু আমাকে জ্বালায়। কারণ ফ্যাক্টের ক্ষেত্রে আমি একটা গণমাধ্যমে যেরকম হওয়ার কথা, একটা মিরর, আমি আমারে দেখতে পাই। ফ্যাক্ট দিলে আমি আমারে দেখতে পাইলে আমি দেখি যে আমি একটা পলিটিক্স করি, যে দল করি, সেই দলের দোষগুলি আমি দেখতে পাই। আমরা গণমাধ্যমে কিন্তু সেইটা আমরা চাই না। আমরা গণমাধ্যমের মাধ্যমে আমি চাই, আমি যেহেতু ঠিক, সেহেতু গণমাধ্যম আমার ভাষায় কথা বলবে, গণমাধ্যম আমার লজিকগুলি তুলে ধরবে। অনেকটা ধরেন কোল্ড ওয়ারের সময় একটা খুব আয়রন হ্যান্ডের একটা রাষ্ট্র শাসন করার মতো, যেখানে হচ্ছে একটা মিটিং মানে হচ্ছে সবাই মিলা যেখানে সভাপতি সিদ্ধান্তকে পাশ করায়। আমরাও মনে মনে ওরকমই একটা গণমাধ্যম চাই, যে গণমাধ্যমটা হচ্ছে এরকম, যে গণমাধ্যমটা আমার কথা বলে, আমাকে ক্রিটিক করে না, আমি যেইটাকে ভালো মনে করি আমার স্বার্থকে সে আগায় নেয়। এখন এইটার একটা অসুবিধা হলো, আমি ছাড়াও তো পৃথিবীতে মানুষ আছে, তাই না? মানে আমি আসি, যেমন আরও 10টা লোক আসে, তার সাথে আমার মতের মিল নাই হইতে পারে। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ডিফারেন্ট, আমাদের থাম্ব ইমপ্রেশনের মতো। তো আমার মত আমার মায়ের সঙ্গেই মিলে না, আমার মতামত আমার স্ত্রীর সঙ্গেও না মিলে, আমার মেয়ের সঙ্গেও না মিলতে পারে। কিন্তু আমি আশা করি যে তারা সবাই আমার মতটাই যে সবচেয়ে ঠিক মত, এইটা যেন ধরে নেয়। তার ফলে গণমাধ্যমগুলির আমি যখন বলি ও এক পেশে,
আমি যখন বলি ওয়ান সাইডেড, তখন কিন্তু আমি এইটা রিয়েলাইজ করি না এই ওয়ান সাইডেড মিডিয়ামটাই আমি আসলে চাই। আমার এটাই চাওয়া, এটাই আমার ডিমান্ড, এইটাই আমি পাই। কারণ গণমাধ্যমে যদি আমি স্বাধীনতাটা দেই, ও আমার ক্রিটিক করবে, তাহলে তো ও আমার চেহারাটা দেখাবে আয়না দিয়ে দেখায়, এবং এই স্বাধীনতা আমি কেন দিব? আমি একটা গল্প পড়ছিলাম অনেকদিন আগে, গল্পটা হচ্ছে এরকম, এক লোক তার অনেক পয়সা করি হয়েছে, সে পয়সা দিয়া সকালবেলা একটা লোককে ডাকে যে আয়সা তাকে গালি টালি দিয়া যায়। তো ভাই গালি টালি এরকম দিয়া যায় কেন? কারণ গালি দিলে পাপ কাটে। তো সকালবেলা ও নাস্তা খাইতে বসে, ওই লোক আইসা তাকে তার মা বাপ ধৈরা 14 গোষ্ঠী ধরে গালাগালি দেয়। ও আবার ওরে বলে, কিরে এত পয়সা নিচ্ছিস, ঠিক মতো তো গালাগালি দিচ্ছিস না। এটা কি হয় কোনোদিন? আপনি কেন একটা মিডিয়া রাখবেন যে মিডিয়া আপনার সারাক্ষণ সমালোচনা করবে? আপনার প্রতিটা ডিসিশনের মধ্যে বলবেন এর চেয়ে ভালো হইতে পারতো। আপনি প্রতিটা জায়গার মধ্যে গিয়ে বলবেন যে না, এটার একটা আরেকটা চেহারা পাইতে পারতো। আপনি এরকম একটা জিনিস কেন চাইবেন? যদি আপনি এরকম বিশ্বাস করতে পারেন যে আপনার সমালোচনা করে সে আপনার বন্ধু, এবং বন্ধু হিসাবে যদি কেউ আপনার সমালোচনা করে, কেউ আপনার দোষটা ধরাই দিতেছে, শুধু দোষটা ধইরা দেওয়ার আনন্দ বা ফুর্তিটা পাইতে না, দোষটা ধরাই দিতেছে আপনাকে ইমপ্রুভ করার জন্য, দোষটার কথা আপনারা বলতেছে যাতে পরবর্তীতে আপনি এটা না পান। মানে আমরা যেটাকে গণমাধ্যম বলি, সেই গণমাধ্যমটা কিন্তু আমরা যখন নোমাড ছিলাম, যাযাবর ছিলাম, যাযাবর থেকে যখন মাত্র থিতু হইতে শুরু করছি মানব জাতি, তখন একদল আলসে লোক আমার মতো, যারা একদম এরকমই লেজি, এরকম একটা লেজি লোক, সে ঠিক করলো, সে গিয়ে দলপতিরে বললো আমি কিন্তু এই যুদ্ধ আর করতে পারবো না, আমার এই যুদ্ধ করতে ভালো লাগে না, আমার তো শক্তি টক্তিও নেই, তো তুমি কি করবা বাপু, তোমার আমি কেন এখানে রাখবো? আমি হচ্ছে তালগাছের মাথায় ওইটা বসে থাকবো। কোনো একটা অন্য একটা লোক যদি তোমার আক্রমণ করতে আসে, অন্য একটা লোক যদি তোমাকে আক্রমণ করতে আসে, সেটা পশু হোক মানুষ হোক, তোমার বিরুদ্ধে লোক, আমি উপরের থেকে সিঙ্গা ফুঁকবো, এরকম করে গু দিব, তাহলে তুমি বুঝবা যে তোমার কাছে একটা বিপদ আসতেছে। যে দলপতি ছিল সে দেখলো যে ভালোই তো, মানে আমার যদি আগের থেকে একটু জানায় তাহলে তো আমার সুবিধা হয়, তো ঠিক আছে তুই ছাদে গিয়ে বসে থাক। এখন তথ্য প্রযুক্তির যখন এত উন্নতি হয়েছে, তখন হয়েছে কি, ও ছাদে উঠা জানানোর আগে মানুষ এটা যাই না ফেলে, কেমনে জানি, কম্পিউটারে মোবাইলে ও যাই না ফেলে, ওর আর কিছু করার নাই, ও আর আগের থেকে কোনো কিছু সাবধান করতে হয় না। এমনকি বাংলাদেশের মতো দেশের একটা কৃষকও জানে এইবার তার ধানের ক্ষেতে পামরি পোকার ওষুধটা বেশি দরকার নাকি সার বেশি দরকার, সে জানে কোন ওয়েবসাইটে ক্লিক করলে সে জানবে। সাংবাদিকদের আগে জানে কিন্তু সে, তার ফলে সাংবাদিকদের আর কোনো কাজ নাই, গণমাধ্যমের কোনো কাজ নাই, সে এখন পরিমণির জানালা দিয়ে খালি পরিমণিরে দেখতে থাকে যে হোয়াট এক্স্যাক্টলি। তো ও যদি এখন আমাকে ইনফরমেশনের পাশাপাশি এইটা কইতে পারতো, যেটা আপনি আস্থায় নিতেছেন যে মানে সো হোয়াট, তাহলে কিন্তু আপনি ওর উপরে আস্থা রাখতেন যে হ্যাঁ ঠিক আছে এটা হইতেছে, তো এটা আমিও জানি, তাহলে আমি এখন কি করবো, এটার 5টা সাইড এটা কিরকম আসে। কিন্তু বছরের পর বছর ধইরা আপনি জানেন যে এই গণমাধ্যম এজেন্ডা সেট করে, ও ওর মতো করে আপনার চিন্তা করতে বাধ্য করে, ও কনসেন্ট ম্যানুফ্যাকচার করে, ও হচ্ছে আপনাকে মেক বিলিভ মিডিয়া দেখায়, এই জন্য ওরে আর আপনি আস্থা রাখতে পারেন না। বাংলাদেশের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা হয়ে গেছে হচ্ছে কয়েক গুণ। মানে আপনি আমাদের আমাদের মানে যোগাযোগ বা সাংবাদিকতার তো দার্শনিক বেশি নাই, একজন দুজন যে আছে তার মধ্যে মার্শাল মেকলুহান, কানাডার একটা ভদ্রলোক, উনি গুরুত্বপূর্ণ লোক, উনি এই কথা বলছিলেন যে মিডিয়াম ইজ দ্য মেসেজ। এখন মিডিয়ামটাই কেমনে মেসেজ, সেটা হচ্ছে যে আমরা যারা, আমি অনেক মুরব্বীদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন আগেকার দিনের নিউজ পেপারগুলির কথা মনে করি, যে ভাই আছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হইতেছে, আমি ইমিডিয়েটলি জানি বাংলার বাণী কী লিখবে। আসলে আমার এটা বাংলার বাণী পড়ে দেখার দরকার নাই। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা ছাত্র দলের বা ছাত্র লীগের, তখন ছাত্র দল নাই, জাসদ ছিল, ওদের মধ্যে একটা হচ্ছে, আমি খুব ভালো করে জানি যে বাংলার বাণী কী লিখবে, এটার জন্য আমার এটা পড়ে থাকার দরকার নাই। দিনকাল কী লিখবে সেটা আমার পড়ে দেখার দরকার নাই, যত দিন গেছে এরকমই ছিল পত্রিকা, আমি কি করবো বলেন। তো এই মিডিয়াম ইজ দ্য মেসেজে যেহেতু মানে এজেন্ডাটা যেহেতু মিডিয়া সেট করে, তাহলে আপনারা আমার আস্থা রাখার কি আছে? আমি তো জানি যে ও আমাকে ফ্যাক্ট দিবে না, না দিতে দিতে অবস্থা এরকম দাঁড়াচ্ছে, আমিও এখন আর ফ্যাক্ট চাই না, কারণ আমি জানি আমি যেটা ভাবি, আমি যে দল সাপোর্ট করি সেটা সাপোর্ট করি, সেটার ক্ষেত্রে আমি হচ্ছে প্রধান। আসেন এই গণমাধ্যম নিয়ে আপনি গণতন্ত্র কেমনে, বা গণতন্ত্র জিনিসটা আসলে কি? গণতন্ত্র কিন্তু খুব কঠিন, আমরা কিন্তু কেউ গণতন্ত্র চাই না আসলে, মনে মনে মুখে বলি, মানে একটু কুল লাগে গণতন্ত্র, কিন্তু আমরা চাই না। কিন্তু আমরা ঘরের দিকে তাকাইলে আপনি বুঝবেন, কিন্তু আমাদের ঘরে যখন যে হচ্ছে মানে মা যদি বাপের সঙ্গে চিল্লায়া পারে তাহলে মা, নাইলে বাবা যদি বেশি টাকা রোজগার কইরা একটা জায়গার মধ্যে আসতে পারে, যে সে কিন্তু কোনো গণতন্ত্র চায় না, সে কারো থেকে কোনো পারমিশন স্লিপ চায় না,
সে মনে করে তার মুখের কথাটাই এখানে এর মধ্যে এটা হবে। আমরা কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের ব্যাপারটা হলো আমরা মোটো গণতান্ত্রিক না ব্যক্তিগত বিশ্বাসে। আমরা কখনো বিশ্বাস করি না আমার মত ছাড়া অন্য কোনো মত এটা সামনের দিকে আসতে পারে। তার ফলে যেটা হয়েছে যে আমি গণতন্ত্রের ভয় পাই, কারণ এই দেশ যদি গণতান্ত্রিক হয় তাহলে আমার মর্যাদা আর ভাইয়ের মর্যাদা সমান হয়ে যাবে। এখন ভাই এটা কেন মাইনা নিবে? ভাই কোনোদিন লাইনে দাঁড়াতে হয় না, উনার কাছে লাইন চলে আসে, আপার কাছেও তাই হয়। এটা উনি কেন মানবে? গণতন্ত্র হয়ে আমার লাভ কি হলো? গণতন্ত্র হয়ে তখন আমার লাভ যখন আমার লাইনে দাঁড়াইতে হয় না, আপনি আমার ছেলে মেয়েদের চাকরি হয়ে যায়, ব্যবসায় শত টেন্ডার পড়লো আমারটা হয়, সেটা হলো আমার কাছে ভালো এবং সেইটাই আমি চাইবো। আমার দল ক্ষমতায় থাকবে, আমার দলের হয়ে আমি কাজ করি, সুতরাং আমি এগুলি পাবো হচ্ছে বিনা প্রশ্নে। আর তোমরা যারা অন্য দল করো, আগের 15 বছর জানি কোথায় কোথায় ছিলা তোমরা বাদ, তোমরা যা করো তোমাদের বাদ। সুতরাং আমাদের মধ্যে গণতন্ত্রটা আমরা চাই কিনা, আমাদের মধ্যে আমরা গণমাধ্যমটা কেমন চাই, সেইটা আসলে ডিপেন্ড করে যেইটাকে আমরা বলতেছি গণমাধ্যমে দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণের কথা। আমি আমার এই পর্যায়ে আমার 2 পয়সা আমি এইখানেই শেষ করতে চাই যে আসলে আমরা আমাদের কাছে কোনোদিন জানতে চাই কিনা যে আমরা কেমন গণমাধ্যম চাই, আমাদের ডিমান্ডটা কি আসলে। মানে সাপ্লাই সাইডটা থেকে দেখার আগে আমার ডিমান্ড সাইডটা একটু দেখা দরকার, আমি আসলে কেমন গণতন্ত্র চাই। আমি এই ট্রু স্টোরি, আমাকে একজন বলছে, তখন এত টেলিভিশন বাইরে হয় নাই বাংলাদেশে, নিউজ পেপার ডমিনেট। আমাকে একজন বলছে যে তোদের নিউজ পেপার পড়লে সবার আগে মনে হয় জানতে ইচ্ছা করে কি যে আসলে কি হয়েছে। আমি মানে কি কয় যে ধর কুষ্টিয়ার কোনো একটা জায়গার কথা তোরা লিখছিস যে বিরাট একটা কিছু হয়েছে, আমার যদি কুষ্টিয়ায় কোনো পরিচিত থাকে আমি তারা ফোন করে জিজ্ঞেস করি সত্যি এরকম হয়েছে। জোকস অ্যাপার্ট, আমাদের কিন্তু আপনি বুঝবেন আমাদের যে গণতন্ত্র গণমাধ্যম সবগুলির মধ্যে সমস্যা আছে, সেটা আপনি বুঝবেন হচ্ছে আপনারা যদি যে যার নিজস্ব প্রফেশনের দিকে তাকান। আপনি দেখবেন এই পৃথিবীতে সবাই ডাক্তারই জানে, শুধু ডাক্তাররা ছাড়া। কারণ হচ্ছে আপনি ডাক্তার থেকে একটা প্রেসক্রিপশন নিয়ে আসবেন, আপনার খালাতো ভাই সে বলবে ওহো তো ডাক্তারি কিছুই জানে না, তোর যেটা হয়েছে এটা হলো এইটা, একটা জটিল কিছুর কথা একটা বলবে, এখন তারা গুগল আছে, গুগল দিয়ে একটা কিছু বলবে। আপনি একটা লয়ারের কথা শুনবেন, লয়ার আপনাকে একটা পরামর্শ দিচ্ছে আপনি কোনো একটা প্রপার্টির ব্যাপারে, আপনার সবচেয়ে প্রিয় বন্ধু বলবে ওর কাছে গেছিস, ও তো অনেক আগে আইন কানুন সব ভুলে গেছে। আপনি একটা শিক্ষক দেখবেন, শিক্ষক ছাড়া বাকি সবাই মাস্টার এটা করতে পারে। আমি 30 বছর ধরে সাংবাদিকতা করাই, আমি প্রতিদিন এরকম অসংখ্য মেসেজ পাই যাতে আমি বুঝি 17 কোটি লোকের দেশের মধ্যে শুধু আমি সাংবাদিকতাটা বুঝি না, সবাই বাকি সবাই এটা খুব ভালো করে বুঝে। আপনি দেখবেন রাস্তায় যে ট্রাফিক, আমি ঢাকার কথা কইতেছি এই দেশের কথা না, রাস্তায় যে ট্রাফিক পুলিশ গাড়ি সামলায়, এই গাড়ি যাও এই গাড়ি, ওরে ছাড়া বাকি সবাই জানে ট্রাফিক সিস্টেমটা কেমন হওয়া উচিত ছিল, মানে শুধু ও জানে না। আপনি দেখবেন যে আমরা সবার কাজের ক্ষেত্রে সবার পেশার ক্ষেত্রে আমি দেখি না 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 আমি ব্যবসায়ী হইলে আমি এটা কখনো করতাম না। তো ওরা কারা যারা এগুলি করে? তারা মঙ্গল গ্রহ থেকে আসছে? না না সাংবাদিকতা আমি এমনি করতাম না। ভাই আপনি এরকম টকশো করেন, এটা হয় না, আমি করলে এটা এরকম করতাম, আছে করেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আসলে আমরা একটা প্রফেশন আরেকটা প্রফেশন, একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির প্রতি আমাদের আসলে ন্যূনতম, ইঞ্জিনিয়াররা তো সব কিছু জানে ইঞ্জিনিয়ারিং ছাড়া, সিরিয়াসলি আপনি দেখবেন যে না রাস্তা এটা যে এরকম করে বানাইছে, বিল্ডিং সেট এরকম করে করছে, এটা ঠিক হয় না। আপনি প্রচুর লোক পাইবেন এরকম যে না এটা ঠিক হয় না, এইটা এর চেয়েও ভালো হইতে পারতো। ধর্ম যারা আলেম আছে মোল্লা আছে তাদের থেকে বাকি সবাই ভালো জানে, পপুলার বিলিফ। তো এই এক অদ্ভুত অবস্থা। যাই হোক, আমি আমার 2 পয়সা দেওয়া এখানে শেষ করি। আপনাদের যদি কোনো মানে যোগ করা থাকে, বিয়োগ করা থাকে বা কিছু করার থাকে, মানে আপনারা যদি একটু অংশগ্রহণ করেন। আমি ফ্লোরিডা থেকে এসেছি, আমি কুবানা ইসি কমিটির ভাইস চেয়ার, আমি অ্যাডভোকেট জহির নামে পরিচিত। আমার আপনার কাছে আজকে প্রশ্ন হলো, আপনাদের এই মিডিয়া আজকের যে লাঞ্চ অনুষ্ঠান, চিফ গেস্ট হিসেবে যিনি বক্তব্য রেখেছেন উনি বলেছেন নতুন বাংলাদেশ, আমরা
এই নতুন বাংলাদেশ সম্পর্কে আমরা আপনার মুখ থেকে আপনার মিডিয়ার ব্যক্তিত্ব হিসেবে জানতে চাই, এটার উত্তর কি হওয়া উচিত? আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে মানে এটার মধ্যে প্রশ্নটা কোথায় আমি এটা বুঝি নাই। কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটা মিডিয়ার লাঞ্চ, মানে আমরা যে বিজনেস লাঞ্চটার কথা ওইটার কথা ওইটা, আচ্ছা বিজনেস লাঞ্চের ক্ষেত্রে এখন আমরা কিন্তু সব সময় শুধু নতুন বাংলাদেশ না, নতুন বাংলাদেশ চাই, নতুন কাপড় চাই, নতুন চোপড় চাই, নতুন স্ত্রী বা স্বামীর কথা বলবো না, মানে না এটা চাই, আমরা সব কিছু নতুন চাই, মানে নতুন আমাদের খুব ভালো লাগে, মানে এইটা ঠিক। কারণ আমরা জানি যে আমরা যেই সময়টা পার করতেছি এই সময়টা আমরা ঠিক পার করতেছি না, আমাদের এর চেয়ে একটু বেটার জীবন হইলে আমাদের ভালো হইতো। কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যখন দিনটা পার হই তখন আবার মনে হয় যে আমাদের পুরনো দিনই মনে হয় ভালো ছিল। মানে আমাদের প্রবাদও আছে যে আসে দিন খারাপ, যায় দিন খারাপ আসে, ও কি যায় দিন ভালো, যায় দিন ভালো আসে দিন খারাপ। আচ্ছা, তো ওইটাও আছে। আমার মনে হয় উনার কথা আমি যদ্দূর বুঝছি সেইটা হইতেছে যে দেখেন, বাংলাদেশ কিন্তু একটা প্রায় বেহেস্তের মতো জায়গা। কেন আমি এটা বলি, এইখানে কিন্তু আপনি প্রপার কাপড় না থাকলে, প্রপার হিটিং সিস্টেম না থাকলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। আমেরিকার বেশিরভাগ জায়গায়, এই জায়গাটা একটু হয়তো গরম, কিন্তু বেশিরভাগ জায়গায় আপনি সার্ভাইভ করতে পারবেন না। বাংলাদেশে কিন্তু আপনার গায়ে কিচ্ছু না থাকলেও আপনার মরে যাবেন না, লজ্জা একটু লাগতে পারে হয়তো, না লাগবে মানে, কিন্তু মরবেন না আর কি। আপনার এইখানে ওরা যে ফসল ফলায়, ওদের জীবনটা দিয়ে দিতে হয় ফসল ফলানোর জন্য, একটা পরিকল্পনা করতে হয়, একটা এটা করতে হয়, সেটা করতে হয়, অনেক কিছু। বাংলাদেশে আপনি অল্প আয়াসে সুন্দর ফসল আপনি ফলাতে পারেন। এই যে স্বর্গের মতো একটা দেশ, এইটাকে আমরা মানে সাকসেসফুলি নরক করে ফেলতে পারছি আমরা। মানে মানে দেশটার তো আর দোষ না, দেশ তো আর কোনো কিছু করে না, আমরা এটা করতে পারছি। করছি ঘুষের মাধ্যমে, করছি দুর্নীতির মাধ্যমে, করছি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে, করছি হচ্ছে নিজের কায়েমি স্বার্থ, নিজের মতবাদ অন্যের ঘাড়ে চাপায়া দেওয়ার মাধ্যমে, আমরা অন্যের গলা এরকম চিপি দেওয়ার মাধ্যমে আমরা সাকসেসফুলি এই দেশটাকে খুবই অবাসযোগ্য করে ফেলছি। এমনই অবাসযোগ্য করছি, আমাদের পরবর্তী প্রজন্ম এখন গেটে বলে, গেটে বলে একটা লোক ছিল না, গোয়েথে বলে জার্মানরা, ও এরকম বলছিল যে সমগ্র পৃথিবী হচ্ছে আমার সম্প্রসারিত মাতৃভূমি। সো বাংলাদেশ আর যাওয়া দরকার নেই, আটলান্টাও ভালো, আটলান্টাও মাতৃভূমি হিসাবে ভালো, আমার আর এখন আর আমরা মানে দেশ আমাদের কাছে আর কোনো কিছু মিন করে না। আমরা এরকমভাবে মানে আমরা যারা এই জেনারেশনে আসি, যারা আমাদের শৈশব কৈশোর, আমাদের একটা স্বপ্নময় দিন ওইখানে কাটাইছি, তাদের জন্য হয়তো ভালো, আর বাকিদের জন্য ইটস এ নো। সুতরাং এটার থেকে আমাদের তো উত্তরণ ঘটাইতেই হবে। এটা যদি নতুন বাংলাদেশ হয় তাহলে এটা নতুন বাংলাদেশ, এটা যদি আমাদের নতুন করে চাওয়া হয় এটা আমাদের নতুন চাওয়া। থ্যাংক ইউ। আপনার দৃষ্টি, আপনার কথা খুব সুন্দর। আমি মাসুদ পাচুচরি কমনা চেয়ারম্যান। আপনার কথাগুলো খুবই সুন্দর, খুব প্রচন্ড মনোযোগ দিয়ে শুনছি। জি, একটা জিনিস আমি একটু ক্লারিফিকেশন করলাম, আমার পাশে বসে আমার কলিগ, আমার ফ্রেন্ড, জি, যে আপনার কথাটা ছিল গণমাধ্যমে গণসংযোগের প্রয়োজনীয়তা কি, নাকি গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা, গণসংযোগিকা। হ্যাঁ, সো আপনি কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন এক্সাম্পলের ভিতরে আমাদেরকে বোঝাইতে পারছেন আসলে কিন্তু গণমাধ্যম গণতন্ত্রের কোনো সহযোগিতা কিংবা ভূমিকা রাখছে না। কেন আমি বলি, আমি জানি এই জিনিসটা আপনি হয়তো বলবেন যে ঠিক না। দেখেন, একটা জিনিস কিন্তু এটা সত্যি, আপনি যে কথা বলছেন, আমরা প্রতিটা ব্যক্তি আমাদের অবচেতন মনে আমরা যা শুনতে চাই সেটাই হলো আমাদের কাছে। তার মানে এই যে পত্রিকা বললেন কিংবা টিভি বললেন, আমরা খুঁজে বের করি যে আমি যেটা চাই সেটা কোন পত্রিকায় আছে, সেটা আমরা দেখতে চাই, তাই না? তো এইখানে কিন্তু আসলে গণমাধ্যম যেটা নিউজ মিডিয়া, তারা যে ভূমিকা রাখতে পারতো তারা ফেল করতেছে। এটাকে আমি ঠিক বলছি না ঠিক বলছি? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যদি মাইকটা একটু দেন, ওই যে পিছনেও এটার মধ্যে আসে। আমি যে কথা বলতেছিলাম, যেটার মাঝখানে আমি ছিলাম, সেইটার থেকে আমি একটু যাই। যে সেই হিসাবে আমি ফ্লোরিডার অ্যাডভোকেট জহির ভাই যেটা বলতে চাইতেছিলেন যে নতুন বাংলাদেশের কথা,
তো আমি মনে করি যে নতুন একটা বাংলাদেশ আমাদের জন্য আসলে আরাধনার জায়গা, আমাদের জন্য প্রার্থনার জায়গা। আমরা কিন্তু আর এরকম ডিসপ্যারিটি দেখতে চাই না, যেখানে অনেক মানুষ গরিব থাকবে, অনেক মানুষ ধনী থাকবে। বাংলাদেশটাকে আমরা একটা গর্বের জায়গা থেকে এটা বলতে পারবো না, শুধুমাত্র একটা নস্টালজিয়ার জায়গা থেকে বলবো যে না, এটা তো আমার দেশ, আমার দাদার দেশ, আমার নানার দেশ, সেই জন্য আমি এখানে যাব। আমার কাছে বাংলাদেশটা সত্যিকার অর্থে ভালো লাগার জায়গা থেকে যেন এটা হইতে পারে, সেই বাংলাদেশের কথা আমরা ভাবি। মাসুদ চৌধুরী ভাই যেটা বলছেন, আমি তো মানে এর মধ্যে তো আসলে প্রশ্ন নাই। উনি একটা মতামত দিচ্ছেন যে আমাদের আসলে গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যমের কোনো ভূমিকা নাই, গণমাধ্যম ফেল করছে কিনা। দেখেন, গণমাধ্যম কোনো জনবিচ্ছিন্ন জনগোষ্ঠীর দ্বারা পরিচালিত কিছু না। আমি খুবই খুবই মানে জোর দিয়া বলতে চাই, আমি যেই রকম গণমাধ্যম চাইব, আমার গণমাধ্যম অ্যাবসলিউটলি সেরকম হবে। আমি যদি গণমাধ্যম বলতে বুঝি যে আমার মিষ্টির দোকানের উদ্বোধনের ছবি আমি ক্যামেরাম্যান হিসেবে, আপনার মিষ্টি দোকানের উদ্বোধনের ছবি আমি ক্যামেরাম্যান হিসেবে এটা দিয়ে আসবো, আপনি এর মধ্যে হাইসা 3টা কথা কবেন, এইটা যদি আপনি আপনার গণমাধ্যম চান, গণমাধ্যম ওইটাই হবে। আপনি যদি চান যে আপনার একটা সফল ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু আপনি গড়ে তুলছেন, সেহেতু আমি আপনার নিয়ে এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের স্তুতি কইরা আপনি 1 বছর ধরে 10টা জিনিস আমি বলতে থাকি, গণমাধ্যম এক্স্যাক্টলি সেই জিনিসটাই হবে। আপনি যদি চান, আমি আসলে হয়তো বুঝাতে পারলাম কিনা জায়গাটা, আপনি যদি চান যে গণমাধ্যম আমাকে ক্রিটিক্যালি দেখবে, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমি রাজস্ব ফাঁকি দিছি কিনা, আমি কোনো আনফেয়ারমেন্টস অ্যাডাপ্ট করছি কিনা, আমার শ্রমিকরা তাদের মর্যাদার অধিকার ঠিক মতো পাইতেছে কিনা, আমার হয়ে যারা কাজ করে তাদের HR পলিসি ঠিক আছে কিনা, এইটা আমি ক্রিটিক্যালি দেখবো, তাহলে গণমাধ্যম সেটা হবে। কারণ আপনি এটা কেন দেখবেন? আপনাদের দেখবেন না, দেখে কিন্তু ইন্টারেস্টিং, দেখে কিন্তু ওরা কিন্তু, আমরা যে দেশটার মধ্যে আসি, ওরা পয়সা দেওয়া লোক রাখে যে আপনার দুর্বলতাগুলি আপনাকে দেখায় দেয়। যখন আপনি চিন্তা করবেন যে আপনার দুর্বলতাগুলি আমার দেখাই দিতে হবে, আমি আপনার দুর্বলতাগুলি দেখাইতে চেষ্টা করব হয়তো। এখন পর্যন্ত আমি যেটা দেখতেছি, আপনি এটা চান না আসলে। আপনি একটা টেলিভিশনের মালিক, আপনি চান আপনার জন্মদিনের ছবি কেউ একটা দেখ, আপনার জন্মদিনে আপনি কেক কাটতেছেন আপনার স্ত্রী পুত্র কন্যা নিয়া, এবং খুব আহ্লাদ করে কেক খাওয়াইতেছেন, এটা টেলিভিশনে দেখানো হইতেছে, এটা আপনি চান। আপনি চান এটা দেখাইতে যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার একটা সেলফি আছে, আপনি চান এটা দেখাইতে যে আপনি যে অ্যাওয়ার্ড পাইছেন সেই অ্যাওয়ার্ডটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। তো গণমাধ্যম এটা স্যুটটা ফলো করে। আমি মকবুল আলী, আমি ফুবানা কারেন্ট কমিটির আউটস্ট্যান্ডিং মেম্বার, ফুবানা 22 শিকাগো কনভেনশনের কনভেনর। ওকে, আমার প্রশ্ন, আমি MM সাইনকেও আমার ছোট ভাইয়ের মতো চিনি, অনেকদিন যাবৎ ফুবানার যাত্রা থেকে। তো আপনি যখন আসলেন নিউ ইয়র্কে, আসার পর অনেক গণমাধ্যম আছে ভাই, তো ফুবানাতে আপনার যুগ হওয়ার, ফুবানাতে না মানে ঠিকানাতে, হ্যাঁ সরি, ঠিকানাতে যুগ হওয়ার পিছনে কি ভালো দিকটা দেখতেছেন আপনি সেখানে যুক্তি? ও আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, ওইখানে একজন ভাই প্রশ্ন করতে চাইতেছেন, আমি যেটার মধ্যে থেকে বলে খুব ছোট করে বলি। আমার আসলে বাংলাদেশের, আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা স্লোগান ছিল 72-73 সালে, সেটা হলো ছড়িয়ে থেকেও জড়িয়ে থাকে, একটা জালের ছবি দিয়ে ওইটা ওরা বলতো। আমি বাংলাদেশটারে কিন্তু এখন বাংলাদেশের বাইরে বাংলাদেশিদের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ছড়িয়ে থেকে জড়িয়ে থাকাটা দেখি। আমি একটা ডায়াসপোরা মিডিয়া করতে চাইছিলাম, আমি যখন জার্মানিতে ছিলাম 1st, 2nd বা 3rd ইয়ারে, যেটা ইউরোপ বেসড হইতে পারত। পরে এইটা নানা কারণে, মানে প্রধানত আমার আলসিমির কারণে এইটা হয়ে ওঠে নাই। কাছাকাছিভাবে ঠিকানা গ্রুপের সাথে, স্পেশালি রুহিন আছে, আপনি শাহিন ভাইয়ের কথা বললেন, রুহিন, অনুভা, মানে শাহিন ভাইয়ের মেয়ে অনুভা, রুহিন, ওরা কোনো না কোনোভাবে আমাকে একটা কনভিন্স করতে পারলো যে আমরা এরকম একটা জিনিসে আপনার পাশে থাকতে চাই, বা আমরা এটার মধ্যে পাশে থাকবো। তা আমি এই জিনিসটা করতে চাই, আপনারা সবাই যদি থাকেন, মানে আমার কোনো তাড়া নাই, মানে কালকেই করতে হবে, এই 2 মাস পরে করতে হবে, বা আমি না করার জন্য এটা মারা যেতেছি, ব্যাপারটা এরকম না। বাট আমি এটা করতে চাই যে আমি সারা পৃথিবীতে ছড়ায় থাকা বাংলা ভাষাভাষী মানুষের যাতে একটা ঠিকানা হয়, ওইটার জন্য আমি একটু কাজ করতে চাই। দ্যাটস ওয়াই ওদের সাথে আমার এটা মিলছে আর কি। হাওয়েভার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন। মোহাম্মদ আলমগীর, ফুবানার এক্স চেয়ারম্যান, এবং আমি একজন লয়ারও, এই দেশে বহু বছর ল প্র্যাকটিস করছি। ওকে, জি ভাই, আপনি বলেন। অ্যাকচুয়ালি
কোশ্চেন যেটা আমাদের চেয়ারম্যান করলেন, জি জি, যেটা সাংবাদিকরা আমার মতে তারা গণতন্ত্র উন্নয়নে যথেষ্ট সাহায্য করতে পারে যদি তারা ইথিক্যাল হয় এবং জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রাখে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে, আমি প্রাচ্যের কথা বলছি না, আমাদের দেশের প্রেক্ষাপটে সোশিও ইকোনমিক কালচারে যখন যে গভর্নমেন্ট আসছে তারাই দেখা গেছে যে সাংবাদিকরা বা মিডিয়া তাদের গুণগান গাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট একদিকে যেমন ডিকটেটররা বছরের পর বছর শাসন করতেছে, আবার ডেমোক্রেটিক গভর্নমেন্টও ইভেন্চুয়ালি থ্রো আউট হইতে পারে। এবং সেটা সাংবাদিকরা যদি একটা কনস্ট্রাকটিভ ম্যাচুর রোল প্রথম থেকে প্লে করে তাহলে ডিকটেটরের সৃষ্টি হয় না, আবার ডেমোক্রেটিক গভর্নমেন্টও থ্রো আউট হয়। ওকে, তো এই ব্যাপারে আপনার রুল। ওকে, আলমগীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। জিনিসটা হলো যে আমি আপনাকে বলি, আপনার সাংবাদিকদের এথিক্যালের জায়গার কথা বলছেন, কিন্তু এইটার ক্ষেত্রে আসলে আমি বিশ্লেষণটা দেখতে চাই হচ্ছে এরকম ডিম আগে না মুরগি আগে একটা অবস্থা। মানে সাংবাদিকরা এথিক্যাল হইলে কি রাষ্ট্রাচার ঠিক থাকতো, রাষ্ট্রাচার ঠিক থাকলে কি সাংবাদিকরা এথিক্যাল হইতে পারতো কিনা? এখন আপনি ধরেন একটা সময়ের কথা বা একটা সমাজের কথা যদি আমি বলছি, আমি গত 15 বছরের কথাই বলি। গত 15 বছরে সাংবাদিকদের সরকারের সাথে মিলে যাওয়ার, সরকারের সাহায্য করার অনেক রকম উদাহরণ আছে, কিন্তু এর বিপরীত উদাহরণও কিন্তু আছে। বাংলাদেশে থেকেই কিন্তু নুরুল কবির ভাইরা সাংবাদিকতা করছে এবং সেইটা কিন্তু তারা করেই গেছে, এবং সেইটার জন্য কিন্তু তারা এটা বিদেশে তাদের আসতে হয় না, তারা ওইখান থেকেই এটা করে গেছে। আসিফ নজরুল ভাই এখন উপদেষ্টা হয়েছে, কিন্তু আসিফ নজরুল ভাই কিন্তু টেলিভিশনে ক্রমাগতভাবে সরকারের সমালোচনা করে গেছে, ক্রমাগতভাবে। মানে এবং উনি যখন কলাম লিখছে, সে কলামের মধ্যেও প্রথম আলোতে উনি যখন কলাম লিখতে উনি এটা লিখে গেছে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে বাংলাদেশের সাংবাদিকরাই আনার্থ করছে যে এই সোনার, মানে ওই যে মুক্তিযুদ্ধের বিদেশি সাহায্যকারীদেরকে যে সোনার মেডেল নেওয়া হয়েছে, এটা 14 আনা যে মিছে, এইটা কিন্তু আপনি সাংবাদিকদের মাধ্যমে আপনি জানেন। আপনি কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের মাধ্যমেই জানেন যে রূপগঞ্জের একটা বালিশ কিনতে কয় লাখ টাকা নাকি কয় হাজার টাকা খরচ হয়েছে, এটা তো আপনি সাংবাদিকদের মধ্যেই জানেন। তো সাংবাদিকদের মধ্যে যে একটা পার্টিকে, একটা মতকে, একটা গভর্নমেন্টকে, একটা সংস্থাকে সাপোর্ট করা নাই তা কিন্তু না। আপনি যে দেশে আছেন সেই দেশের ফক্স, মিস্টার ট্রাম্প উনাকে যেভাবে সাপোর্ট করে, আপনি দেখবেন বিলাত, মানে ইংল্যান্ড যেটাকে আমরা বলি, ইংল্যান্ডের মধ্যে 6টা-8টা পত্রিকার মধ্যে ওরা যে ওপেনলি পজিশন নেন, ভোট লেবার, মিরর যে ওপেন পজিশন নেয়, সান যে পজিশন নেয় যে না আমরা এবার টরিদের ভোট দিব বা টরিদেরই ভোট দিব, মানে কনজারভেটিভদের ভোট দিব, এটা কিন্তু হয়, এটাতে প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে আপনি কোনো একটা কথা, মানে সাংবাদিকতা কিন্তু দুই রকমই হয়, অবজেক্টিভও হয়, সাবজেক্টিভও হয়। আপনি কিন্তু সাবজেক্টিভ মতামত দিতে পারেন যে এটা আমার সাবজেক্টিভ মতামত, আমি মনে করলাম যে ভালো, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যখন এটাকে মোড়কজাত করেন, মানে একটা সাবজেক্টিভ কথারে আপনি অবজেক্টিভিটিতে বলেন, বা একটা অবজেক্টিভ জায়গায় যদি আপনি যখন এটাকে ক্লাউড করেন আপনার নিজের সাবজেক্টিভ মতামত দেওয়া, সেইটা হচ্ছে যে প্রবলেমেটিক। এবং আপনি যখন দিনের পর দিন এটা করতে থাকেন তখন আপনি মানুষের আস্থা থেকে দূরে সরে যান। দেখেন এমনি কিন্তু গণমাধ্যম, কিন্তু আপনি বললেন যে গণমাধ্যম থাকলে ডিকটেটর হইতো না, এই কথাটা আমি, বা গণমাধ্যম ভালো থাকলে ডিকটেটর হইতো না, এই কথাটাকে আমি একটু ডিফার করি একাডেমিকভাবে। কারণ আমি কখনো গণমাধ্যম ভালো, ডিকটেটর হয় নাই এরকম কোনো উদাহরণ আমি দেখি নাই। আমাদের আমরা এখন যেই শহরে আসি সেই শহরের মধ্যে যদি আমি 1 থেকে 100 যে দেশ আছি সেই দেশের মধ্যে যদি আমি 1 থেকে 100 নম্বর পর্যন্ত মিডিয়া পার্সোনালিটি এবং সেলিব্রিটিদেরকে আমি আলাদা করি, তাদের মধ্যে 95 জন ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের আগে তাকে কি করছে, তাকে তার বিরুদ্ধে কথা বলছে, তাকে নিয়ে মজা করছে, তারে ভোট না দিতে বলছে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডিকটেটর হয়ে ওঠার পিছনে আজকে কমলা হ্যারিসের ওই পাইক বরকন্তাস বন্ধ, কালকে উমুকদের ওইটা বন্ধ, কালকে তুমুকদের ওইটা বন্ধ, পরশুদিন ইমিগ্রেশনের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই। কিন্তু আপনি উনার ডিকটেটরশিপ কিন্তু বন্ধ করতে পারেন নাই, আনফর্চুনেটলি। আপনি কিন্তু যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট দেখেন, আমি মিডল ইস্ট পলিসির কথা বলতে পারি, ডিকটেরিয়ালভাবে মিডল ইস্ট পলিসি নিতে আপনি ইউরোপের কোনো দেশে আপনি বাধ্য করতে পারেন নাই এর থেকে বাইরে আসতে, যদিও গণমাধ্যম স্বাধীন। আপনি এটা পারবেন না। ইট শুড ডিপ, মানে পারবেন হয়তো একটা আইডিয়াল সিচুয়েশন, একটা ল্যাবরেটরি সিচুয়েশনে, কিন্তু আমি পৃথিবীতে এরকম খুব উদাহরণ খুব বেশি দেখি নাই যে গণমাধ্যমের চেকের কারণে এটা হয় না।
কমছে, কিছু মানবাধিকার, কিছু অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই দেশের মধ্যে 50,000 স্বাধীন মিডিয়া থেকে গুয়ান্তানামো বে কেমনে হয়েছে আপনি আমারে বলেন তো? আপনি আমারে বলেন তো যে মিডল ইস্ট পলিসি এরকম কেমনে হয়েছে ওয়েস্টের এতগুলি স্বাধীন মিডিয়া থাকা সত্ত্বে? ভালো খারাপের কথা আমি কইতেছি না, যেরকমই পলিসি নিছে এই পলিসি তো ডিক্টেটরিয়াল পলিসি। আপনি তো এটা লজিক্যাল রিজনেবল পলিসি তো আপনি নেন নাই। আপনি তো হয় এবার আমি যেটা কইতে চাইতেছি, আমার হাম্বল সাবমিশন হলো যে আপনি ঠিক কথা কইছেন আলমগীর ভাই, যে গণমাধ্যম নানা ক্ষেত্রে তার ব্যর্থতার পরিচয় দিছে। গণমাধ্যম নানা ক্ষেত্রে গণমাধ্যমের চেয়ে, একজন খুব সুন্দর করে বলছিল যে আমাদের সংবাদ সম্মেলনগুলি হয়ে উঠছিল প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি, ওইটা হয়েছিল। কিন্তু ওইটা না হওয়ার জন্য আমি ফিরে যেতে চাই, ওইটা না হওয়ার মানে দায়, কিন্তু আমি দায় বলবো না, ওইটা যদি আমি না চাই, এইটা না চাইতে হবে হচ্ছে অডিয়েন্সের জায়গা থেকে এইটা আসতে হবে যে আমি এটা চাই না ভাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। Lieutenant 39 Convention in Fubana. My name is Rehan Reza. I was the past chairman of Fubana from Kansas. Okay. আমার কোশ্চেনটা একটু ডিফারেন্স। জি ভাই। বর্তমান গভর্নমেন্ট বলে যে উই আর দ্য রেমিটেন্স ফাইটার। সিন্স বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে চিফ গেস্ট বলে গেলেন যে অলমোস্ট 1.5 কোটি 1.5 মিলিয়ন বাংলাদেশিরা বাইরে আছে। উনি বোধহয় 15 মিলিয়ন বলতে চাইছেন। 50 মিলিয়ন, রাইট। সো আমরা যদি রেমিটেন্স ফাইটার হই, I've been in overseas 40 years. এখানে যারা আছে অনেকে 30-40 বছর হয়ে গেছে। ফার্স্ট অল যে আমাদের কোনো ভোটিং রাইট নাই, কোনো গভর্নমেন্টই ট্রাই করে নাই। এই গভর্নমেন্ট ট্রাই করছে, বাট এটা হবে কিনা উই ডোন্ট নো। ইটস লাইক এ আইদার রিউমার অর মেবি ইটস ইন প্রগ্রেস। কালকে আমি এম্বাসির লোকজনদের জিজ্ঞেস করলাম, এখানে যারা আসছে, বলে যে হাসে, হ্যালো ওয়াই ইউ লাফিং? বলে যে উই আর নট শিওর আইদার আপকামিং ইলেকশন আপনারা ভোট দিতে পারবেন কিনা, কারণ কোনো প্রসেস নেই। চাপাবাজির তো একটা লিমিট আছে, বলে যাচ্ছে প্রবাসীরা ভোটিং রাইট দিবে, এটা সেটা। বাট উই ডিজার্ভ অ্যাজ এ বাংলাদেশি, আমরা যারা আমেরিকান অথবা ওভারসিজ আছি। প্রশ্নটা হলো যে আমাদের যে ভোটিং রাইট নাম্বার 1, এবং আমরা মনে করি প্রবাস থেকে, প্রবাস মানে নর্থ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মিডল ইস্ট থেকে অ্যাটলিস্ট 10টা সিট রিজার্ভ করা উচিত। আমরা মনে করি যে এগুলি সামনে আসা উচিত, এবং যারা রেমিটেন্স ফাইটার তাদেরকে সম্মান দেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। রেজা ভাই, আপনি ধন্যবাদ। আপনার তো আসলে মানে কোনো বিশেষ প্রশ্ন না, প্রস্তাব আছে, তা আমি প্রস্তাবটা শুনছি যে আপনার প্রস্তাবটা বললেন, তো আর কেউ যদি কোনো কিছু মতামত থাকে। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ রশিদ। মহিউদ্দিন খালেদ ভাই, আপনি অনেক বলিষ্ঠ কণ্ঠে আপনি অনেকদিন ধরেই আগে এবং বিগত সরকারের, এই সরকারের পক্ষে আপনি বা বিপক্ষে যেটা আপনি ভালো মনে করেন সেটাই আপনি বলেন। সবাই অনেকে বলে যে আপনি বাংলাদেশে অবস্থান করেন না, এই জন্যে আপনি মানে ধরেন কিছু কিছু ব্যাপারে আপনি ধরেন কথাটা বলার জন্যে আপনার একটা সিচুয়েশন আছে যে আপনার কেউ চাইলেও আপনাকে ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে নাম্বার 1। আপনি মনে করেন যে আপনি সেফ জোনে আছেন সিন্স আপনি বাংলাদেশের বাইরে থাকেন। আর সেকেন্ড অফ অল হচ্ছে পৃথিবীর যে কোনো উন্নত বিশ্বে দেখবেন যে প্রাইমারি ইলেকশন অথবা জেনারেল ইলেকশনের সময়, শুধু ইলেকশনের সময় সাংবাদিক কর্মীরা 3 মাস বা 6 মাস 8 মাস তারা ব্যস্ত থাকে, তারা ক্যান্ডিডেটদের মানে ধরেন ডিবেট করে, তারা জানতে চায় যে দেশের জন্য, ওই এলাকার জন্য কে কি করবে। বাংলাদেশে গত ধরেন এটা একটা ব্যবসা, মানে সাংবাদিকদের যে ধরেন আগের সরকার সমালোচনা হয়েছে, এক পক্ষ সমালোচনা করেছে, এক পক্ষ ভালো কথা বলেছে, এখন কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে, ভবিষ্যতে সেটাই হবে। সাংবাদিকদের 365 ডেজ 24/7 তাদের একটা জব আছে। তারা কি আসলেই দেশের গণতন্ত্রের জন্য কোনো কাজ করছে, না তাদের এটা সুবিধাপন্থী যে তারা এটা তার পেশা হিসেবে নিয়েছে? ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা বলি যে আমি বাংলাদেশের বাইরে থাকি, সেই জন্য আমি একটা সেফ জোনে আসি। আমি এই কথার সাথে আপনার কথার সাথে আমি একটু মানে আপনার কথার সাথে আমি একটু যোগ করি যে আমি কিন্তু বাংলাদেশে ছিলাম 2019 সাল পর্যন্ত,
এবং এই 2019 সাল পর্যন্ত, এখন যেহেতু ইন্টারনেটে সব কিছুই থাকে, 2019 সাল পর্যন্ত আমি ওইখানে বাংলাদেশে থাকতে আমি যা করছি তার সাথে আসলে বড় পার্থক্য বাংলাদেশের বাইরের থেকে করছি কিনা সেটা আপনারা দেখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমি কিন্তু নিয়মিত দেশে গেছি, মানে নিয়মিত দেশে গেছি, দেশে গিয়া সরকার কি করতেছে ওখান থেকে ফেসবুক লাইভ করছি, ওখানে আমি আসলে ইন্টারভিউ করছি, সেগুলিও আসলে ইন্টারনেটে আসে। সুতরাং সেফ থাকা না থাকা সেইটা নিয়ে আসলে নিজের কথা বলাটা একটু বিব্রতকর। আমি সেই জন্য অন্যদের কথা বলি। বাংলাদেশে যারা সাংবাদিকতা করতে চাইছে তাদের মধ্যে অনেকেই অনেক ভালো সাংবাদিকতা করছে যেটা দেশের মধ্যে থাকে। আমি বারবার নুরুল কবির ভাইয়ের কথা বলি, আরও এরকম আনেছেন যে এখন যে মাসুদ কামাল ভাই আছেন উনিও খুবই 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 সাংঘাতিক রকম এই সরকারের খুবই সমালোচনা করতেন, এই মানে গত সরকারের দেশের মধ্যে থাইকেই। আরেকটা জিনিস হচ্ছে যে সাংবাদিকরা কি আসলে ভাই এটা তো ওর পেশাই, ও তো চাকরিই করে, এটা আপনার কথা আমি ঠিক বুঝলাম না, মানে ক্যান্ডিডেটদের নিয়ে কী করে এটা আমি ঠিক বুঝলাম না। যাই হোক, আমরা তো করছি মানে আমারও যেগুলি যেহেতু এটার মধ্যে আছে কেমন মেয়র চাই থেকে শুরু করে কেমন এমপি চাই, আমরা অসংখ্য অনুষ্ঠান করছি, ক্যান্ডিডেটদের ডিবেটের ব্যবস্থা করছি। এখন বাংলাদেশে ক্যান্ডিডেটরা আসলে ডোর টু ডোর যাওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত থাকে, তার জন্য তারা আসলে অনেক ক্ষেত্রে সময় দিতে পারে না এবং অনেক ক্ষেত্রে তাদের ইচ্ছা করে না গণমাধ্যমে গিয়ে কোনো কিছু বলার। সেইটার ক্ষেত্রে আমাদের একটু এটা আছে, তাছাড়া এটা চেষ্টা করে। আর সাংবাদিকরা কি ভাই পেশা হিসাবে এটা নিচ্ছে, সাংবাদিকও পেশাই ভাই, এটা তো মানে সাংবাদিকতা একটা পেশাই। মানে ব্যাপারটা এরকম না যে সাংবাদিকরা সূর্যের আলো খায় মানে ক্লোরোফিল খায় বেঁচে থাকে, ওদেরও আসলে মানে ক্লোরোফিল ছাড়াও অন্য জিনিস লাগে আর কি। ক্লোরোফিল ভালো, ভিটামিন ডি আসে, কিন্তু আসলে তার অন্য কিছুও লাগে আর কি, এবং সেই জন্য সেটা প্রফেশনই, সেটা পেশা, সেটা আলাদা কিছু না। এই পাশ থেকে কথা বলতে চাইছিলেন কেউ? জি আমি নাজমুল হাসান, জি সাংবাদিকতা করি অনেক বছর ধরে। জি ভাই, প্রায় 40 বছর হবে হয়তো। আপনার মূল আলোচনা কিন্তু হারিয়ে যাচ্ছে। আপনার যে আলোচনার যে টপিকটা ছিল, আমার মনে হয় কনভারসেশনটা মুক্ত আলোচনায় রূপান্তরিত হয়েছে। আপনি কিন্তু একটা স্পেসিফিক টপিক বলছিলেন, সেই টপিকটার উপরে আমার প্রশ্ন ছিল। আপনি যদি টপিকটা একটু রিপিট করেন আমার জন্য সুবিধা, কারণ আমি এতক্ষণ এত মুক্ত আলোচনা শুনতে মূল টপিকসটাই ভুলে গেছি। টপিকসটা কি ছিল জানো? টপিকটা ছিল, আমি কিন্তু আপনার সাথে এটাতে ডিফার করি যে এই প্রত্যেকটা জিনিসই আমাদের যে টপিক, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের জন্য গণমাধ্যমের ভূমিকা বাংলাদেশ পার্সপেক্টিভে, আমরা কিন্তু এইটার মধ্যেই আসি। আপনার মাথায় হয়তো মানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমরা একটু শুনি। প্রশ্নটা হচ্ছে যে গণমাধ্যমের ভূমিকা আপনি শুরু করেছিলেন যে আমরা সবাই ভিতরে ভিতরে একজন স্বৈর শাসক, আমরা আমারটাই মানি, আমারটাই যেটা হবে সেটাই আমি এস্টাবলিশ করতে চাই। তো সেইটা যদি আমার ভিতরে থাকে তাহলে আমার ভিতরে গণতান্ত্রিক চেতনাটা আসবে কিভাবে? আমি নিজেই যদি স্বৈরতন্ত্রের ধারণ করি, স্বৈরতন্ত্রের ব্যাপারটাকে ধারণ করি, তবে আমি যেটা প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে এই স্বৈরতন্ত্রের ভাবটা সরানোর জন্য একটা কালেকটিভ, যা অন্যের মতামতকে সহ্য করা, অন্যের মতামত অপিনিয়নকে মূল্য দেওয়া এবং আমার মতামত প্রভাবিত করতে পারে এমন কোন এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি যেটার মাধ্যমে গণমাধ্যমগুলো কালেকটিভলি সমাজের একটা উন্নয়নে, সমাজের যে একটা স্বৈরতান্ত্রিক স্বভাব, যেমন ধরুন বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি মনে করেন যদি আমরা তাকাই, একটা প্রতিহিংসার জবাব আরেকটা প্রতিহিংসা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই প্রতিহিংসা বন্ধ করার ক্ষেত্রে, যেমন ধরুন উনি চুরি করেছে, উনি দুর্নীতি করেছে, উনি অনেককে জেলে রেখেছে, অথবা আমি এখন ক্ষমতা পেয়েছি, আমি ওনাকে জেলে রাখবো, ওনাকে সব রকম শাস্তি দিব, যতটুকু পারি, যত কঠোর হতে পারি। এই যে প্রতিহিংসার মানে ক্রমবর্ধমান চলে আসাটা, এইটা গণমাধ্যম কিভাবে এটা পরিবর্তন করতে পারে, আর আমাদের প্রত্যেকের ভিতরে যে স্বৈরতন্ত্রটা কাজ করে সেইটাকে সরানোর জন্য গণমাধ্যম কি ভূমিকা রাখে? ওকে, থ্যাংক ইউ। আমি মনে বুঝছি নাজমুল হাসান ভাই যত সুন্দর করে বলছেন, মানে এটার মধ্যে আসলে খুব বেশি বলার নাই। আপনি বলতেছেন যে আমরা যে ভিতরে ভিতরে স্বৈরতন্ত্রটা ধারণ করি, আমরা ভিতরে ভিতরে স্বৈরতন্ত্রটা ধারণ করি। আমি আসলে একটু বেশি জেনারেলাইজ করে ফেলছি, সবাই নিশ্চয়ই না, হয়তো কিছু সংখ্যক লোক আছে যারা এরকমটা করে না, সেটা আমি আগে থেকে একটু অ্যানেকডট দিয়ে রাখলাম। এইটা আমরা তখনই করা বন্ধ করব যখন আমি বুঝবো এটা বন্ধ করা আমার জন্য লাভজনক। আমরা তো ভালো ছিলাম ভাই, জঙ্গলে আমাদের কমন প্রপার্টি ছিল, কমন স্বামী বা স্ত্রী ছিল, কমন সব কিছু ছিল। আমরা যে এত জটিল একটা নাগরিক জীবনে প্রবেশ করলাম যেটার মধ্যে যা আমাদের ভাল লাগে, ফ্রম বহুগমন টু ইলিশ মাছ, সবই যে খারাপ আমাদের জন্য। আমরা এই কঠিন রুলের মধ্যে আমরা কেন গেলাম? কঠিন রুলের মধ্যে নিশ্চয়ই আমার একটা সকালবেলা একটা আমার ইচ্ছা হয়েছে, সেই জন্য আমি চলে গেছি, ব্যাপারটা এরকম না। আমি বুঝছি এটা আমার জন্য লাভজনক। আমার মধ্যে যখন এই জিনিসটা আমি বুঝবো যে আমি শুধু আমার মত অন্য লোকের উপরে চাপাই দিলে 9টা ভিন্ন মত একসময় একমত হয়ে আমার উপরে চড়াও হইতে পারে,
তখন মানে এখনকার দেশের অবস্থা দেখেন না যে তারা ও যখন আমার উপরে আমার মতামত চাপাই দিতে গেছিল, ও এখন সবচেয়ে বেশি সাফার করবে। কারণ হচ্ছে যে ও তো ওর মতো আমার মতের উপরে চাপাই দিতে চাইছিল। যদি এরকম একটা জায়গা হইতো, আপনাকে কিন্তু মানে আমার কাছে মনে হয় আমরা ছোটবেলার থেকে আমরা সবাই ভালো ছাত্র, তো আমরা শিখি হচ্ছে ফার্স্ট হওয়া, কিন্তু আমাদের কিন্তু সেকেন্ড হওয়াটাও শেখা দরকার, আমাদের কিন্তু থার্ড হওয়াটাও শেখা দরকার, লাস্ট হওয়াটাও শেখা দরকার, আরেকজন এপ্রিসিয়েট করতে পারাটা শেখা দরকার, যে ফার্স্ট হয়েছে তার এপ্রিসিয়েট করতে পারাটা শেখা দরকার, আমাদের ডিফিট কনসিড করতে পারা শেখার দরকার। আপনি দেখেন আমাদের নেতা নেত্রীরা কেউ কিন্তু ডিফিট কনসিড করতে শিখি নাই, আমরা নিজেরাই তো পারি না। আমি যখন কোনো একটা চাকরিতে আমার বন্ধু যখন আমাকে অতিক্রম করে যায়, আমি অবশ্যই গিয়ে আমার বউকে বা গার্লফ্রেন্ডকে বা আমি যাকে মানে খুব ইমপ্রেস করতে চাই শালি টালি, তাদেরকে আমি বলতে থাকি না না এটা আমারই পাওয়া ছিল, আমারই প্রাপ্য ছিল। ওই বস আছে না, বস হচ্ছে ওকে একটু আলগা ফেভার করছে, ওইটার হচ্ছে ওইটা করছে, মানে ও হচ্ছে আমি হচ্ছে আমার দুর্বলতাটা আমি কখনো দেখতে পাই না। আমরা প্রত্যেকে যদি ফুটবল খেলতাম মেসি হইতে পারতাম, ক্রিকেট খেললে সাকিব আল হাসান হইতে পারতাম, আমি যদি কবিতা লিখতাম রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় হইতাম, ইঞ্জিনিয়ার হইলে ওই যে শিয়ার্স টাওয়ার বানাইতাম, এগুলি প্রত্যেকটাই কিন্তু আমারই কিন্তু পুরো পৃথিবী ষড়যন্ত্র করে দেখে আমি পারি না। তো ওইটার থেকে যখন আমি এটা বুঝতে পারবো যে না ভাই আমার জানার বাইরেও একটা জায়গা আছে এবং এটা আমার জন্য লাভজনক, আমার কালেকটিভ হইতে পারলে আমার চেয়ে নাজমুল ভাই আমি এটা একদম স্পষ্ট বুঝি, আমি যদি কালেকটিভ হইতে পারি, আই ওয়াচ ইউর ব্যাক ইউ ওয়াচ মাই ব্যাক, এটা যদি আমার জন্য এক হয় তাহলে আমার সারাক্ষণ এই পুরা পৃথিবীটার আমার জেলখানা বানায় রাখতে হয় না যে আমার সেফটির জন্য। তখন আপনি কিন্তু একটা বিরাট বড় জেলখানায় বাস করেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা বিরাট বড় জেলখানা, ও সেফটি সিকিউরিটির জন্য আপনি যখন ইমিগ্রেশন পার হয়ে এই পাশে আসেন, আপনার যেই রঙেরই পাসপোর্ট হোক না কেন, আপনি কিন্তু এটা বুঝতে পারেন যে ও সেফটি সিকিউরিটির জন্য পুরো পৃথিবীটাকে কিন্তু ওর জন্য কিন্তু একটা জেলখানা বানায় ফেলছে। তো এই জেলখানাটা আমরা চাই, এই আমি কি এরকম চাই যে আমার 50 জন বন্ধুর মধ্যে আমি এত উপরে চলে যাব, আমি বন্ধুদের দিকে এরকম করে তাকাবো, তার ফলে যে আমি বন্ধুহীন হয়ে যাব, এটা যে আমার জন্য ক্ষতি, এটা আমার বুঝতে হবে। ছোটবেলা থেকে আমাদেরকে বড় পড়ানো হয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। কিন্তু আমরা যদি এটা যেদিন বুঝতে পারবো সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট বিজনেস, মানে এটা করলে আমার লাভ হয়, সততাটা লাভজনক, তখন আমরা সৎ হব। আদর্শলিপি পইরা খালি বইয়ে বলছে আর আব্বাই বলছে বলে আমি সৎ হব ভালো হব, এই জিনিস আর হবে না ভাই। এই জিনিসের জন্য আমার এটা বুঝতে হবে এটা আমার লাভজনক। থ্যাংক ইউ। আমার নাম আহাদ আহমেদ, আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান বামের একজন প্রতিনিধি। অনেক বছর পরে ফুবানাতে আসলাম আর কি, জয়েন করলাম না, আমি আসলাম। এসে আমি একটা কথা বলবো যে পুরাতন চাল ভাতে বাড়ে, নতুন এবং পুরাতন যখন আপনি বলবেন পুরান চাল ভাতে বাড়ে। এখানে আসার পরে পুরাতন লিডারদের মধ্যে আমাদের রেহান রেজা ভাই, হাসমত মদবিন ভাই, অনেক পুরাতন ফুবানার সহ আরও অনেক নেতৃবৃন্দের সাথে দেখা হইলো অনেকদিন পরে। তো পুরান চাল ভাতে বাড়ে, এটাই আমার কাছে একটা মনে হচ্ছে। আমি দুইটা কোয়েশ্চন বলবো, দুইটা জিনিস বলবো। একটা রেহান ভাই যেটা আমার মনে ছিল উনি বলে দিতেন, আপনি যদি এটাকে আরও একটু ক্লিয়ারিফাই এখানে করার দরকার নাই, ভবিষ্যতে আপনি একজন জনপ্রিয় সাংবাদিক এবং খুব সুন্দরভাবে আপনি কোনো বিষয় তুলে ধরতে পারেন গণমাধ্যমের মধ্যে, যে প্রবাসীদের কোনো ভোটাধিকার নাই। আমরা জানি আমরা রেমিটেন্স যোদ্ধা, পুরা ইকোনমি 70% ধরতে পারেন আমাদের রেমিটেন্সে চলে, কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই, আমাদের কোনো সে নাই, আমাদের কোনো অধিকার নাই গভর্নমেন্টের কাছে, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, যে গভর্নমেন্ট আসে ডাজ নট ম্যাটার। ফুবানা হলো ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা, সংগঠন এবং এইটার 39তম সম্মেলন চলতেছে, এইটা 39তম এবং প্রতি বছর হয়। এই ফুবানার যে 39তম সম্মেলনটা যে গণতান্ত্রিক ওয়ে এইটা করতেছে এবং এটা পরিচালিত হচ্ছে, এইটাকে আপনার কাছে খুব ভালো মনে হয়? যদি মনে হয় তাহলে অ্যাজ এ গণমাধ্যম কর্মী আপনি কিভাবে এইটাকে তুলে ধরবেন ভবিষ্যতে গণমাধ্যমের মধ্যে? আর এইখানের যে গণতান্ত্রিক প্রসেস, এইটাকে আপনি কিভাবে গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরবেন? প্রথম কথা হলো যে আদবে আপনাকে অনেক ধন্যবাদ, মানে অনেকবার দেখা হয়েছে, খুব সুন্দর করে আপনি কথা বলেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি মনে করি আপনি পুরাতনের কথা যে এটা উদাহরণটা দিচ্ছেন সেটা চালের ক্ষেত্রে সত্য, মানুষের ক্ষেত্রে সত্য না। কারণ হচ্ছে পুরাতন চাল যেমন ভাতে বাড়ে, অতি পুরাতন আবার গন্ধ ছাড়ে। আপনি পুরান চাল কিন্তু খাইতে পারবেন না, মানে দিস ইজ লাইক রিয়েলি ব্যাড।
কিন্তু আমাদের এখানে যারা এক্সপিরিয়েন্স যারা আছেন, যারা বলছেন, তাদের সবার কথা দিয়ে আমি মানে খুবই আলোকিত হয়েছি। খুবই তাদের সাথে শুধু এখানে তো দেখা হইতেছে না, বাইরে দেখা হইতেছে, কথা হইতেছে, টুকটাক নানা ধরনের বিষয়ে জানা হইতেছে, সেইটা খুবই আমার জন্য এক্সপিরিয়েন্সটা খুব হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আপনি যেটা বলতেছেন, গভর্নমেন্টের কাছে যে দাবির কথা বলতেছেন, সেটা গণমাধ্যমে তুলে ধরার প্রয়োজনীয়তাটা আমি জানি। আমি আমার মতো করে আমি এটা ছোট করে আমি এটা চেষ্টা করি, কিন্তু আপনি জানেন যে আমি আসলে খুবই একটা মানে খুবই কারেন্ট অ্যাফেয়ার্স ধর্মী, খুবই পলিটিক্যাল এক ধরনের টক শো করতে চাই, যেটার মধ্যে সবসময় আমার এই সুযোগটা আসলে হয় না যেটা করার। কিন্তু আমার আসলে মূল ইচ্ছাটাই হচ্ছে যে শুধু ভোটাধিকার না, মানে হয়েছে কি, আমি যত চেষ্টাই করি, আপনার মতো যত ফর্সাই আমি হই, আগামী 5 জেনারেশন আমারে কিন্তু বাংলাদেশ যে আমি আসছি, আমি ইচ্ছা করলেও এটা মুছে ফেলতে পারবো না। এই পৃথিবীতে এমন কোনো সাবান আবিষ্কার হয় নাই যে সাবান দিয়ে আমি আমারে ধুইয়া আমি কইতে পারবো যে ভাই ওই যে কেমন করে জানি এক্সেন্ট মাইরা আপনারা ইংরেজি কন আমেরিকানরা, ওইরকম করে আপনারা বহুত কইলেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি। সো এইটারে বেটার যে আমরা এটার লালন করি, এই সংস্কৃতিটারে আমরা সামনে আনি, আমাদের বাচ্চারা একটা প্ল্যাটফর্ম পাক, যে প্ল্যাটফর্মে তারা গান গাইতে, কবিতা বলতে, বাংলাদেশি শিল্প সাহিত্য সংস্কৃতি দেখতে তারা পছন্দ করুক। ভোট এমনিতেই আসবে। ভোটাধিকার আমার কাছে মনে হয়, যখন আমি মনে করি যে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে যখন আমাদের দেশটা আকর্ষণীয় হবে, আমাদের সংস্কৃতিটা শুধু বাবা মারে খুশি করার জন্য, আমার মেয়ে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, আমার মেয়ে খুব ভালো নাচে, আমার ছেলে খুব ভালো কবিতা আবৃত্তি করে, আপনার প্রাইডের পাশাপাশি যখন ওর প্রাইড হবে, ও দেখবেন মুখটা করলা ভাজির মতো করে এগুলা। এবং পারেন না কিন্তু আপনারা 14-15 বছর হইলেই কিন্তু ডান, 14-15 আগ পর্যন্ত আপনারা পারেন, ওরে দেয়া নাচান, গান গাওয়ান, বাংলাদেশের কৃষ্টি কালচার যেহেতু সেটা ভিতরে ধারণ করে না, 14-15 পরে একটা আসসালামু আলাইকুম দেয় লম্বা করে, শেষ সালাম, ওই কাকবাড়ির ভাসানের আসসালামু আলাইকুমের মতো একটা দিয়া আসসালামু আলাইকুম করে সে কিন্তু তার জায়গায় চলে যায়। যতক্ষণ না পর্যন্ত, আমি আবারও বলি, ভালো কথা দিয়া পৃথিবীতে কিছু হয় না, যতদিন পর্যন্ত এটা কুল। ভাই দেখেন কোরিয়ান গান, বিটিএস এর গান এখন সবাই গাইতেছে না, গায় কেন? ওগো গান শুনতে আমার ভালো লাগে দেখা গায়, ওগুর লগে কিন্তু ফেভার করে না। আমাগো পোলাপাইন তো গায়, আমাগো পোলাপাইন যে এতদিন এই যে ব্রিটনি স্পিয়ার্স আর টেইলর সুইফট ছাড়া আর জাস্টিন বিবার ছাড়া, সেলেনা গোমেজ ছাড়া কাউরে শোনে না, ওরা বিটিএস শোনে কেন? দয়া করে শুনে, দয়া করে কিন্তু রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি শুনবে না ভাই, পল্লী গীতি শুনবে না। ওর কাছে এটা ভালো মনে হইলে ও এটা করবে, শুনবে না, দয়া করে কিন্তু কোনোদিন কোনো কিছু হবে না। সো অ্যাটলিস্ট আমরা আমাদেরকে ওইরকম জায়গায় নিয়ে যাই যেই জায়গাটাতে আমাদের, কারণ প্রজন্ম গুরুত্বপূর্ণ, সরকার না। প্রজন্মের কাছে যদি আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারি, প্রজন্মের কাছে যদি মনে হয় যে তাদের বাপের, তাদের চাচার, তাদের মায়ের, ফুপুর, খালার জিনিসটা আমি করতে চাই, তখন এটা ভালো হইব বলে আমার মনে হয়। ছোট মনে ছোট কথা কইলাম একটা। জি ভাই, আমার নাম মাহবুব রেজা রহিম, আমি আসছি অ্যারিজোনা, ফিনিক্স অ্যারিজোনা থেকে। ওকে, আমার ছোট্ট একটি কথা যেটা নাজমুল ভাইয়ের ফলো আপ বলতে পারি। আমরা ছোট থেকে শুনছি যে শিক্ষক, সাংবাদিক, তারপর আমরা এইম ইন লাইফ এসে লিখতে যাই, ডাক্তার হতে চাইছি, যে এদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। আপনি যে কথাটা বলেছেন অত্যন্ত সুন্দর, যে যখন আমি বুঝবো যে এটা এইখানে আমার স্বার্থ আছে, আমি অটোমেটিক্যালি ওই কাজটা করব, সেটা ঠিক আছে। কিন্তু সমাজের একটা গোষ্ঠীকে, বৃহৎ জনগোষ্ঠীকে প্রভাবিত করার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেয়। যেমন আজকে এইখানে ফোবানার অনেক লোক এসেছেন, আমেরিকায় 1 ঘন্টা মিনিমাম কাজ করলে $16 to $26 পায়, কিন্তু এই লোকগুলো এত দূর আসছে কেন? তারা কিন্তু আমরা বলি নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো ঘটনা। তো বাংলাদেশেও তো এরকম কিছু লোক, আপনারা যারা কাজ করছেন, আমি বলছি নুরুল কবির ভাই সহ অনেকেই অনেক ভালো কাজ করছেন, আমরা সেটাকে মেনে নিয়েই বলছি। আমাদের আরও বোধহয় এই গোষ্ঠীকে বড় করতে হবে, নির্ভয়ে আরেকটু বাড়াতে হবে আমাদের কাজ, যেন আমরা যেই গোষ্ঠীটা একটু পশ্চাৎপদ চিন্তায়, চেতনায়, মননে, তাদেরকে ওই স্বার্থটা দেখাতে পারি যে ইট ইজ গুড। থ্যাংক ইউ। আমি প্রথমেই বলি মাহবুব রেজা ভাই, ও আমি একটু যোগ করি, আমি বারবার নুরুল কবির ভাইয়ের কথা একলা বলতেছি, আমার কিন্তু জিল্লুর রহমান ভাইয়ের কথা বলা উচিত। তৃতীয় মাত্রার মাধ্যমে উনি কিন্তু গত 15 বছরে, তার আগের 10 বছরে তিনি কিন্তু অসাধারণ কাজ করছেন আসলে, মানে এটা বলতেই হবে।
ওনার নিন্দা প্রশংসা থাকতে পারে, কিন্তু আই মাস্ট সে যে উনি বাংলাদেশের থাইকাই এগুলি করছেন অনেক ভালো করে। আমি আবারও বলি, মাহবুব রেজা ভাই, আপনি বললেন যে শিক্ষক, সাংবাদিক এদের সামাজিক দায়বদ্ধতা আছে। আপনি একটা পেশা দেখাইতে পারবেন যার সামাজিক দায়বদ্ধতা নাই? একটা পেশা সামাজিক দায়বদ্ধতা ছাড়া কোনো পেশা হইতে পারে? আপনি তুলে তো ওর কোনো কাজ নাই সমাজে, যে চুল কাটে, যে আমার ময়লা পরিষ্কার করে, যে ইঞ্জিনিয়ার, যে রাজনীতিবিদ, যে ডাক্তার, তাদের কারো সামাজিক দায়বদ্ধতা, ভাই বিশ্বাস করেন, যিনি আমার ঘরটা পরিষ্কার করতে আসেন তার দায়বদ্ধতা সাংঘাতিক, সামাজিক দায়বদ্ধতা। আমি যার ঘর পরিষ্কার করতে যাই আমার দায়বদ্ধতাও কিন্তু অনেক। সাংবাদিক বলে আলাদা কোনো পাখা গজায় না কারো, শিক্ষক বলে আলাদা করে করে কারো পোকা। আর আপনি যাদেরকে পশ্চাৎপসর যায় লোক কইতেছেন, এইটা আমার কাছে মনে হয় এটা আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার। না, আপনি ফলো আপ আর কইরেন না। আচ্ছা করেন, যান। ফলো আপটা হচ্ছে সমাজকে প্রভাবিত করার ক্ষেত্রে প্রত্যেকটা লোক সমাজে প্রভাবিত করে। আমি এটা আই ক্যান গো অন এন্ড অন এন্ড অন। যে ডাক্তার আমাদের জীবন বাঁচায়, সে ডাক্তার যখন আমারে বলে যে তুই এটা খাবি, তুই এটা খাবি না, এবং এটা যখন মাল্টিপ্লাইড হয়, ও যখন আমার হার্টে একটা রিং পরায়, ও যখন আমাকে সার্জারি করে বাঁচায়, ও যখন আমার বাচ্চারে একটা ওষুধ দেয়, আমার বাচ্চা কাঁদতেছে, ওর ওষুধটা ভালো হয়, ওর প্রভাব, একটা শিক্ষকের প্রভাব, একটা ইঞ্জিনিয়ারের প্রভাব, ও একটা আর্কিটেকচারের প্রভাব, একটা গানের প্রভাব। ভাই আমি এখানে এসে কথা কইতেছি, আপনারা জোর করে যারা আমার ভালোবাসেন তারা শুনতেছেন। আজকে আপনি চিন্তা করেন তো, এখানে যদি একটা পপ মিউজিক গাইতে পারে এরকম একটা লোক হয়তো আপনি এখানে জায়গা দিতে পারতেন? ওর প্রভাব বাংলাদেশে কতখানি। একটা গান দিয়া বাংলাদেশের পহেলা বৈশাখ ডিফাইন হয়ে গেছে, একটা গান দিয়া বাংলাদেশের একটা যুদ্ধ ডিফাইন হয়ে গেছে, একটা জায়গা দিয়া সঙ্গীতের যে জায়গা, কবিতার জায়গা, কোন জায়গাটা আপনি কইতে পারবেন যে এটা সামাজিক দায়বদ্ধতা এটার মধ্যে কম আছে, প্রভাব কম আছে? কৃষকের প্রভাব বাংলাদেশে কম। একটা কৃষক ডিটারমিন করে আপনি বাংলাদেশের মধ্যে থেকে আপনি কোন ধান খাবেন না খাবেন। এইখানে এসে যে এত কিছু খুঁজেন, আমেরিকা যে এত সুন্দর, বাংলা খাবার কেন খুঁজেন? ও ডিটারমিন করে ও কোন ধান লাগাবে। ও জানে এই যে আপনি এখানে যে ধান খান লং গ্রেইন, ওই ধান সে লাগাইলে সে 4 গুণ ধান উৎপাদন করতে পারে। ও তো এটা করে না, ওর খাইতে এটা মজা লাগে না, ওইটা করে না। ওর প্রভাব নাই। আপনার চুল যে কাইটা দিচ্ছে এত সুন্দর করে, ওর প্রভাব নাই। আপনি একটা পেশা তো দেখাইতে পারবেন না এই পৃথিবীতে যার প্রভাব নাই। প্রভাব সব কিছুর আছে, দায়বদ্ধতা সবার আছে। আমার কথা হইল, আমি খালি ওই জায়গাটার মধ্যে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছিলাম যে আমরা যখন নিজের জায়গা থেকে নিজের দেখতে পাবো, নিজের কর্মটা, নিজের দায়িত্বটা আমরা বুঝতে পারবো, তখন এটা সুবিধা। সরি আমি একটু লম্বা কথা বলে ফেললাম, মাফ করে দিয়েন জনাব মাহবুব রেজা। আমি আপনার সাথে স্পিরিচুয়ালি একমত, কিন্তু ঘটনা হচ্ছে যে এর বাইরেও আসলে একটু জায়গা আছে। জি ভাই, ভাই। হ্যাঁ, আমার নাম আনোয়ার হাওলাদার। অ্যাকচুয়ালি ডাক্তার, আপনি বলছেন যে ডাক্তার ছাড়া বাকি সবাই ডাক্তারি ব্যাপারটা জানে, ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা জানে, কিন্তু ইমাম বোধহয় এখানে বোধহয় একটু এক্সেপশন। তার কারণ হলো আমরা যখন নামাজে দাঁড়াই, ইমামের পিছনে আমরা বলি ইক্তাদাই বিহাজাল ইমাম। তো ওই ইক্তাদাই বিহাজাল ইমামের অর্থ মানে অনেকে জানে না, এই জন্য ইমাম সব রাইট। আর আমার কোশ্চেন হইলো যে এখানে আমাদের, আমরা যে যেখানেই আছি না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, আমাদের সব জায়গা থেকে আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে। আপনি অনেকবার বলছেন কৃষকের আছে, এসে, কিন্তু আমরা সবাই সুবিধাবাদী। দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। আর 2 নম্বর হলো যে আমরা যে সাংবাদিকরা, এই সংবাদপত্রের ভূমিকা গণতন্ত্র উত্তরণে, কিন্তু আমাদের প্রসেসেই তো রং। আমরা তো ঠিক সাংবাদিকটাই নিয়োগ করতে পারি না। মিডিয়া হাউসের প্রভাব থাকে, মবের প্রভাব থাকে, একচোখা প্রভাব থাকে। আমরা যখন আলাপ করি বাংলাদেশ নিয়ে, একটা টাইম ফ্রেমের মধ্যে চলে যায় যে আমরা কিন্তু ওই প্রথম থেকে মহিউদ্দিন আজকে জুনিয়র, আমি সিনিয়র, আমারও কিন্তু দোষ ছিল। আমারটা আমি আর বলি না, আপনারটা বলি, যার জন্য আমার উপরে প্রেশার আসে। আমরা ওই যে নুরুল কবিরের নাম বলার পর আর একজন নাম কিন্তু খুব কুইক বলতে পারি না। যেমন মতিউর রহমান চৌধুরীর নাম বলতে চাই, কিন্তু আবার বলতে পারি না। না, মতিউর রহমান চৌধুরীও ভালো কাজ। না, আবার বলতে পারি না। না, আবার একটা কিন্তু থাকে। না, কোনো কিন্তু নাই। এটা আমি হচ্ছে যে নাম বললে এখন 100টা বলতে হবে। আপনি এখন বলেন, তবে মতিউর রহমান চৌধুরী ভাইয়ের নাম বলা উচিত ছিল আমার। সাংবাদিকের আগে গভর্নমেন্টের হইলো বড় ভূমিকা। তারা যদি আপনাদেরকে সহযোগিতা করে, আপনার কথা শুনে, তাইলেই উত্তরণ হবে, তার আগে হবে না। ওকে, আমি আনোয়ার ভাই আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। সবচেয়ে বেশি এই ফোবানাতে আসার পরে আনোয়ার ভাইয়ের সাথে আমার বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, আলাদা করে একটু ধন্যবাদ দিই। তবে আনোয়ার ভাই যে কথা বলছে সেই কথার সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। উনি বলছেন যে বিগেস্ট প্রবলেম হচ্ছে আমরা সবাই সুবিধাবাদী। তো আমরা তো মানুষ, আমরা তো সুবিধাবাদী হবো। আমি কি অসুবিধাবাদী হব? মানে আমার যেটা অসুবিধা হবে এটা আমি করব, মানে আমার যেটা ভালো লাগবে না এটা আমি করবো, আমার যেটা ক্ষতি করবে এটা করবো। আমি গিয়ে এখন মশার কামড় খাবো?
না গরমের মধ্যে থাকবো, যেগুলি আমার অসুবিধা আছে খুঁজে খুঁজে বাইর করবো, মাটিতে শুবো, মাটিতে খাবো, যেটা সুবিধাবাদে আমি আগে মানুষ হিউম্যান বিইং সুবিধাবাদ সে বাইর করবে, সে তার যেইটা সুবিধা সে এইটাই করবে, যতটুক তার করার সেইটা সে সুবিধাটাই সে করবে। সুবিধাবাদী হয়ে একটা প্রবলেম না ভাই, সুবিধাবাদ হচ্ছে মানুষকে আগায় নেয়, সুবিধাবাদ মানুষকে ঠিকঠাক করে। আমি অন্যায়ভাবে এটা করতেছি কিনা, আরেকজনকে পিছন থেকে ল্যাং মারতেছি কিনা, সেটা হচ্ছে প্রবলেম। ওই 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 সিনেমার মতো যে আমার সামনে দৌড়েতেছে তার পায়ে গুলি করতেছি কিনা, ওইটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা জিনিস বলতেছেন যে ভাই আপনি শুনতেছেন, আমার মনে হচ্ছে আপনি বলতেছেন আমার এত কষ্ট লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে আমি এখান থেকে দৌড় দিয়ে পালাই। আপনি বলতেছেন যে গভর্নমেন্ট, যেখানে একটা এস্টাবলিশমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, সে যতদিন পর্যন্ত আমার সাপোর্ট না করবে ততদিন পর্যন্ত আমি কিছু করতে পারবো না। ভাই সাংবাদিকতার কাজ হচ্ছে ক্ষমতারে প্রশ্ন করা, সে হচ্ছে যেইখানে যত বেশি ক্ষমতা পাবে তারে সে প্রশ্নের মুখোমুখি করবে। সে যদি তার সাপোর্টারে পরিণত হয়, গভর্নমেন্ট হলো রেফারি, ও হচ্ছে লাইন্সম্যান, ওর সাংবাদিকতা করা দরকার কি? ও তো পিয়ারগিরি করবে, ওর পিয়নগিরি করবে, আইসা 3 লাইন করবে, সম্মানিত সভাপতি আজকের বিচারক মন্ডলী বইলে টইলা সে সরকারের গুণগান গাবে, সরকার তাকে সাহায্য করবে। কেন সাহায্য করবে সরকার তাকে? সে তো সরকারের কোশ্চেন করবে, সরকার কোনোদিন তারা সাহায্য করবে না। আপনাকে আমরা সাংবাদিকতার স্কুলে পড়ছি, আমাদেরকে স্কুলে পড়ানো হয়েছে যে ভাই যখন কোনো একটা সরকার তোমাকে সহজে একটা খবর দিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি বুঝো এই খবর কিন্তু তার পিয়ার। আমি ওর থেকে যাই না কি করবো, কয়জন পুলিশ বদলি হয়েছে না হয়েছে, ওই যে আমার একটা কাগজ ধরাই দেয়, ভাই এটা খুব ভালো খবর, 36 জন এসপি আমি বদলি করছি, 36 জন এসপি বদলি করছো, তুমি আমার কি? আমার তো খুঁজে বের করতে হবে 36 এসপি বদলিটার মধ্যে থেকে কোন 36 জনকে বদলায় কোন 36 জনকে দিল। এটা যদি আমি না করতে পারি ততক্ষণ পর্যন্ত এটা সাংবাদিকতা না, ও আমার সহযোগিতা। ও সব সময় ক্ষমতার সহযোগিতাকে সাংবাদিকতাদের সন্দেহ করতে হবে সাংবাদিকদের। আপনি যখন আমার বন্ধু, তখন আপনার সঙ্গে, আপনি যখন আমার বড় ভাই, তখন আপনার সাথে আমার কথা বলতে যত আরাম। আপনি যখন কোনো কিছু কর্মকর্তা, আপনার সঙ্গে যখন আপনি যখন আমার ফেভার করতে থাকবেন, তখন এটা আমার জন্য তত সন্দেহজনক ব্যাপার যে কেন এটাকে সাংবাদিকতার ভাষায় এটাকে বলে যে আপনি আমার নিউজ খাওয়াইতে চেষ্টা করতেছেন। ইউ আর ফিডিং মি নিউজ। আমার তো কাজ ওইটা না। আমি কোনোদিন তো চাই না গভর্নমেন্টের কোনো অ্যাসিস্ট্যান্স, গভর্নমেন্টের না, কোনো ক্ষমতাবান লোকের না। সভাপতি সাহেবরা চলে গেছে, সভাপতি সাহেবদের না, আমার তো মানে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম পাভেল, আমি হিস্টন টেক্সাস। হ্যাঁ, আমার একটা কুইক কোশ্চেন আপনার, আই ডোন্ট নো ইফ ইট ইজ পার্সোনাল, বাট আপনাকে একটা পজিশন অফার করা হয়েছিল আই থিঙ্ক বাংলাদেশ বিটিভির জন্য, এবং আমার মনে হয় আপনার মতো লোক যদি ওই পজিশনগুলো নিত তাহলে বাংলাদেশের গণমাধ্যমের জন্য অনেক হয়তো উপকার হতো। তো এটাই আমার কোশ্চেন। পাভেল ভাই, এটা তো আসলে মানে বলা একটু বিব্রতকর, কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে আমি যদি কোনো দিন সরকারি কোনো পজিশনে আমি যাই, বা সরকার যদি আমাকে কোনো পজিশন অফার করে, সেইটা নেয়ার ক্ষেত্রে মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে সরকার আমাকে কোনো একটা পজিশন অফার করলো আমি সেটার মধ্যে গেলাম। এটা যে সরকার ইররেসপেক্টিভ, এটাতে আমারও কিছু শর্ত থাকবে, কারণ আমি আর ওই অবস্থায় নাই যে আমার চাকরির শর্ত আমার খালি চাকরি দাতারাই ঠিক করবে। চাকরি গ্রহীতা হিসেবে আমারও এটা ঠিক করার অধিকার আছে। তো সেই ক্ষেত্রে আমি স্বাধীনতা, আমি কারে রিপোর্ট করব না করব সেগুলির ক্ষেত্রে অনেক কিছুর অনেক ব্যাপার থাকে, বাট ইচ্ছা আছে যদি কোনো সময় কোনো কিছু করার থাকে, করার হয়। আমি অবশ্যই একটু রিটায়ারমেন্ট মুডে আসি, যদি কোনো সময় কোনো কিছু, তো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। মানে আরও ভালো ভালো লোক আছে বাংলাদেশে, অনেক মহাজনেরা আছেন, তারা নিশ্চয়ই এটা করবেন আর কি। জি জি ভাই। আমার নাম আলমগীর হোসেন, আমি মিসিসিপিতে থাকি। আমি একজন পেশায় বিশ্ববিদ্যালয় শিক্ষক। আমার অনেক সৌভাগ্য, আমি আজকে সৌভাগ্যবান বলে মনে করছি যে আপনার এই অনুষ্ঠানে আমি থাকতে পারছি। আপনার অনেক অনুষ্ঠান আমি দেখি। তা আমার একটা কোশ্চেন, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, আমার একটা কোশ্চেন শুধুমাত্র আপনার মতামত জানার জন্য। সেটা হচ্ছে যে আপনি জানেন যে যখনই একটা রাজনীতি চেঞ্জ হয়, সরকার পরিবর্তন হয়, রাতারাতি আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়, প্রভোস্ট থেকে শুরু করে ভাইস চ্যান্সেলর শুরু করে ইভেন রাজনৈতিক অঙ্গনের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসটা মানে এই যে শিক্ষক এবং ছাত্র, আমি আমার ব্যক্তিগত কথা বলি যে আমার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ঢুকতে 3 বার আমার ট্রাই করতে হয়েছে, যতক্ষণ না আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেট হয়েছে। তা যে জিনিসটা হয়নি আমার এই আমেরিকায়। হ্যাঁ, আমি এখন বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকতা করছি, আমি ফুল প্রফেসর। সো আপনার কাছে
আপনার শুধু মতামতটা আমি জানতে চাই যে আপনি কি মনে করেন এই যে শিক্ষক এবং ছাত্রদের যে সরাসরি রাজনৈতিক যে অংশগ্রহণ, আমরা জানি যে তাদের অনেক বড় ভূমিকা আছে, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আপনার মতামতটা জানতে চাই যে আপনি কি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের এই রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করা সম্পর্কে বা যে অবস্থান চলছে আপনার মতামত কি? আচ্ছা, আমি ছোট করে বলি যে আলমগীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসছেন মিসিসিপি থেকে, আপনি বলতেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরিটা আপনাকে নেওয়ার জন্য আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যতদিন পর্যন্ত সেটেল না হয়েছে সেই জন্য আপনাকে 3বার ট্রাই করতে হয়েছে। সেই জায়গা থেকে আমি বলি যে আমাদেরও আসলে হয়তো কিছু দায়িত্ব আমাদের শিক্ষকদেরও ছিল, যে সেটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটেল হইলে যদি চাকরি না হয় সেই চাকরি না করা উচিত ছিল, এটা হলো আমার মনে হয় প্রথমে। এবং অবশ্যই আমি মনে করি যে একটা শিক্ষকের বা একটা ছাত্রের অবশ্যই একটা রাজনৈতিক জায়গা থেকে তার অবস্থানটা কি সেইটা মনে করতে পারার মতো, বলার মতো পরিবেশ সবসময় থাকা উচিত। যে আমি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কারণে এটা আমার কোনো অযোগ্যতা বা অসামর্থ্য না যে আমি কোন পলিটিক্যাল আদর্শ বিলিভ করি যে সেটা আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারা উচিত। কিন্তু এইটা দিয়ে আমি আসলে এটা দিয়ে প্রভাবিত করতেছি কিনা, আপনি যখন আপনার পলিটিক্যাল পরিচিতিটারে ব্যবহার করে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতেছেন, প্রভিসি হইতেছেন, প্রক্টর হইতেছেন, সেইটা তখন এটা ঝামেলাপূর্ণ। আর আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পরিচয়টা ব্যবহার করে আপনি যদি আপনার মতামত প্রচার করতে চান, সেটা আমি কোনো ঝামেলার দেখি না। ছাত্র রাজনীতি আমি সবসময় চাই যে ছাত্ররা রাজনীতি সচেতন হোক, ছাত্রদের রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তবে ছাত্রদের রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে যেটা আপত্তিকর সেইটা হচ্ছে যে ছাত্ররা রাজনীতি করার সময় কোনো একটা বড় নেতার নাম ধরে স্লোগান দেওয়া, ওই পলিটিক্যাল পার্টিটার পিছনে পিছনে থাকা, তার আদর্শের মধ্যেই থাকা, এবং সে নিজে বিদ্রোহ করতে না শিখা। সে সবসময় একটা হায়ারার্কির জায়গা থেকে মেনটেন করা, যে অমুক হচ্ছে কাদের ভাই, অমুক হচ্ছে আমাদের ভাই, অমুক হচ্ছে তোদের ভাই, এই কইরার মধ্যে যাতে এটা না থাকে, এইটার এই তোদের আমাদের এই সবার এই জায়গার মধ্যে যাতে ছাত্ররা না থাকে এবং এইটারে যাতে তারা রাজনীতি না ভাবে, সেইটা আমি চাই। তবে আমি অবশ্যই চাই শিক্ষক রাজনীতি করুক, ছাত্র রাজনীতি করুক, সেটা আমি সবসময়, রাজনীতি সচেতন হোক সেটা আমি সবসময় চাই। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল। আই ওয়ার্ক ফর ইউএস গভর্নমেন্ট ইন ডিফেন্স। আপনি যে কথাটা বললেন যে সুবিধাবাদী আমরা সকলেই সুবিধাবাদী, এবং আমেরিকার মতো একটা কান্ট্রি যেখানে ডেমোক্রেসি ইজ বিং প্র্যাকটিস ভেরি স্ট্রংলি, সেখানেও আমাদের গভর্নমেন্ট লেভেলে চাকরি করতে যে বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড হ্যাকসেটস ইনস্ট্রাকশন আমাদের খুব সাবধান হয়ে কথা বলতে হয়। তো আমি বলবো যে we know American situation right now. Any reporter says something and Donald Trump doesn't like it, we shut him out. তবুও আমি বলবো যে তাদের একটা সিকিউরিটি আছে। আমাদের বাংলাদেশে আমি সাংবাদিকদের দেখি যে তারা শুধু প্রশংসা করলে তারা ভালো থাকে, আর প্রশংসা না করতে পারলে তাদের অবস্থা খুব খারাপ হয়। আমি এই সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কাছে একটু মন্তব্য শুনতে চাই। ওকে, আমি এটাতে আপনি সিরিয়াসলি আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা করলেন, এটা খুব ইন্টারেস্টিং। আমি আপনাকে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র একদম পুরোপুরি আপনি ওই জায়গার মধ্যে আসেন, আপনার কাছে ভালো ডেটা আসে। আমরা যেটা যোগ বিয়োগ করে যেটা পাই, কোল্ড ওয়ারের টাইমে মানে 45 থেকে 85 পর্যন্ত, মানে কোল্ড ওয়ার যখন অনেক তাজা, এই 40 বছরে ওরা আমেরিকার বাইরে শুধুমাত্র আউটপোস্টে এবং এই ক্যাপিটালিজম প্রমোট করার জন্য ওরা যেই টাকা খরচ করছে, আমি একবার হিসাব করছিলাম যে ওই টাকা দিয়ে বাংলাদেশ চলতে পারবে 1500 বছর। মানে আমেরিকার বাইরে আমেরিকা যে টাকাটা খরচ করছে। এবং আপনি যখন মিডিয়ার সাথে তুলনা করেন, আমি ছোট একটা উদাহরণ দেই। ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছেন তখন বিল মার তার একটা অনুষ্ঠানে বলছিলেন, যখন যে বারাক ওবামা কোথায় জন্ম নিছে, উনি আমেরিকার বাইরে জন্ম নিছে কিনা সেটা নিয়ে যখন কথা হয়েছে, তখন উনি বিল মার তার একটা অনুষ্ঠানে বলছিল যে আমার কাছে তথ্য আছে, ডোনাল্ড ট্রাম্পের মা হচ্ছে নিউ ইয়র্ক জুতে গেছিল, একটা ওরাংওটাংয়ের সাথে থাকছে, তারপরে হচ্ছে ওর চুল এরকম হয়েছে এবং ওইটা হয়েছে। এটা যদি ও প্রমাণ না করতে পারে $5 মিলিয়ন ওকে শু করবো, মানে $5 মিলিয়ন ওকে দিয়ে দিব, ও যদি আমি যদি ভুল হই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সত্যি সত্যি ওকে একটা লিগ্যাল নোটিশ পাঠাইছিল, কোর্টে কিন্তু কেসটা হয়েছিল। এইটা লয়ে ওরা 4টা শো করছে এবং কোর্ট ওকে বলছিল যে ভাই তোমরা একটু খেয়াল করলে দেখবা ডিকশনারিতে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে সার্কাজম, মামলা ডিসমিস। আপনি এটা বাংলাদেশে চিন্তা করতে পারেন? আপনি কি জানেন জিমি কিমেল যখন হচ্ছে ওই মেয়েটার নাম কি, ও যে টাকার বিনিময়ে মানে তারপর যে একটা বই লিখলো, ওই মেয়েটাকে নিয়ে জিমি কিমেল একটা শো করছিল। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট তখন আমরা একটা পাবলিক
স্টর্মি ডানিয়েল ওকে এটা শো করছিল, এটা পাবলিক টেলিভিশন এবং বাংলাদেশে অনেক লোক এটা দেখে, এটা আমি কইতে পারতেছি না। তো ওর সাথে আমেরিকার মিডিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার তুলনা করার তো কোনো সুযোগই নাই। আমি যেটা বলতেছি হচ্ছে আপনি সেফটি আর সিকিউরিটির কথা যেটা বলতেছেন সেটার মধ্যে আমি যাইতেছি। সেফটি সিকিউরিটি নানা ধরনের ভাই। আমাদের দেশের পত্রপত্রিকাগুলি টেলিভিশনগুলি হিউজলি ডিপেন্ডেন্ট অন যারা এটা বানাইছে তাদের উপর, তাদের দেওয়া টাকার উপর। তারা আবার হিউজলি ডিপেন্ডেন্ট যেই সরকার আসে সেই সরকারের, কারণ তাদের শরীর হাতির মতো বড়, ওই সরকারের বিভিন্ন রকম ফেভার তাদের দরকার। সাংবাদিকরা মনে করে যে ভাই আমি তো আর কোনো কিছু হইতে পারবো না, এখন 35 বছর 40 বছর 45 বছর 50 বছর হয়ে গেছে, আমি কোনো মতে চাকরিটা করে চলে যাই। চাকরি মানে চাকরিটা আমাদের দেশের মানুষের জন্য যে কোনো কিছুর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেফটি সিকিউরিটির ক্ষেত্রে এইখানে আপনি দেখবেন পান থেকে চুন খসলে একটা এডিটর দাঁড়ায় বলতে পারে আমি এটা মানি না। বাংলাদেশে একটা এডিটরকে যখন প্রেস কাউন্সিল একটু বকা দিতে পারে যে তুমি যতগুলি জায়গায় লেখছো যে এরকম একটা খবর, তার চেয়ে বড় জায়গায় এটা লেখা তুমি মাফ চাও, ও সহজে এটা মাফটা চায় ফেলে, কারণ তার পত্রিকা বাঁচানো দরকার, তার চাকরি বাঁচানো দরকার। আমেরিকান একটা এডিটর বা ব্রিটিশ একটা এডিটর তার এডিটোরিয়াল পলিসির বাইরে গিয়ে কেউ যদি তারা বলে যে তুমি এটা ভুল করছো, সেইটা কিন্তু এটা এত সহজে মানবে না। আমি যেটা বলতেছি সেফটি সিকিউরিটি থেকে চাকরি, নিরাপত্তা, কম আয়, পোলাপানের লেখাপড়া, এগুলি নানা ধরনের জিনিসপত্রের সাথে জড়িত ভাই। মানে সেফটি সিকিউরিটি সবসময় জেলে নিয়ে মুস্তাকের মতো মাইরা ফেলতেছে এরকম নাও হইতে পারে আর কি, ওই জায়গা থেকে আমি বলছি। আমি লস এঞ্জেলস থেকে, আমার নাম মোয়াজ্জেম চৌধুরী। এতক্ষণ শুনতে শুনতে আমার মাথাটা কেমন জোর হয়ে গেছে, কিন্তু আমার কথা হলো যে লস এঞ্জেলস আপনি গেছিলেন 3 মাস আগে না 4 মাস আগে, তখন আমাদের 2 ঘন্টার সময় পেয়েছিলাম এবং 2 ঘন্টার মধ্যে অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে এমন কথাবার্তা হচ্ছিল, পরে আমি বাধ্য হয়ে সবাই বলতেছিলাম না আপনার প্রাসঙ্গিক প্রশ্ন করেন, নিজেদের অভিমতটা বলার দরকার নাই, ওনার থেকে আমরা জানবো কি বলে, কারণ ওনার এত বছরের অভিজ্ঞতাই আমরা জানবো এবং সেটার জন্য আসছি এখানে। তো আমিও ঠিক নিজস্ব অভিমত না বলে খালি এই কথাই বলবো, তারুণ্য নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং যারা মন্তব্য করে তারুণ্যের জন্য হচ্ছে, কিন্তু ওরা একবারও চিন্তা করে না 47 থেকে আমরা আমরা তরুণরাই তো আমরা দেশকে মুক্তি করেছিলাম। এবং আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে 72 কথা বলছি, তখন তো আমি তরুণ ছিলাম এবং আমিও তো দেখে আসছি রচগুলি হচ্ছে আমাদের সবগুলি তরুণরাই করে, তারপর প্রবীণরা নিয়ে এটাকে সুবিধাবাদী অবস্থায় নিয়ে অবস্থা 12টা বাজে ছেড়ে দিয়ে তারপর তরুণদের দোষ হয়। কিন্তু এই মুহূর্তে আমি যেটা আপনাদের জানতে চাচ্ছি যে তারুণ্যের ব্যাপারে আপনার কি বলার আছে, কারণ সেই সবার সমালোচনা করছে তারুণ্য তারুণ্য তারুণ্য, কিন্তু আমরা যে তরুণ ছিলাম কোনো এক সময় সে কথা সবাই ভুলে যাচ্ছে এবং প্রশ্ন তুলছে তারুণরা কিছু করা উচিত নয়। এই ব্যাপারে জানতে চাচ্ছি আপনার কি মত। না মজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে তরুণদের কথা বলতেছেন, আসলে তরুণদের ঘটনা হচ্ছে, তরুণ জিনিসটা তো কোনো স্থানীয় বিষয় না, নতুন এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ ধ্বংস আর মৃত্যুস্তূপ কাঁধে করে চলে যেতে হবে আমাদের। আসলে নতুন নতুন তরুণরা আসবে, তরুণদের জায়গাও ছাড়তে হবে, তারুণ্যের জয়গান সবসময় হবে, কিন্তু তারুণ্য আসলে বয়স দেওয়া হয় না। মজ্জেম ভাইরা আমার অনেক তরুণ লাগে, এখন হইতে পারে মেডিকেলি ওনার কিছু একটা বয়স হয়েছে, কিন্তু ওনার তারুণ্য তো এটার মধ্যে থেকে আসলে কমে নেয়। বরং অনেক জড়ো মানুষ আছে, যে জড়ো মানুষ আসলে 20 বছর বয়সেই অনেক স্থবির হয়ে যায়, অনেক বেশি আর পরিবর্তন চায় না। পরিবর্তনের আকাঙ্ক্ষাই তারুণ্য, নিজেকে ভালো করা, নিজেকে আরেকটু যোগ্য করে তোলাই হচ্ছে তারুণ্য। সে তারুণ্যের জয়গান তো সবসময় গাইতে হবে, সে তারুণ্য তো সবসময় আসলে সবচেয়ে সুন্দর, তরুণরাই তো সবচেয়ে সুন্দর। আসলে বৃদ্ধ জরাগ্রস্তরা তো সুন্দর না, আর বৃদ্ধ জরাগ্রস্ত কারা? যারা আসলে পরিবর্তন চায় না, যারা মরার আগে মরে গেছে, যে যারা মনে করেন যে যেমন ধরেন আমি কোনো আমি অনেক আগে বৃদ্ধ, আমার কিছু মানে আমার মনে হয় যে না থাকে পৃথিবী যেমন আছে তেমন চলুক, আমি তো আমার মতো আসি, আমার মধ্যে কোনো তারুণ্য নাই। দ্যাটস ওয়াই আই এম এ ডেড পারসন। আমার দিয়ে তার কিছু হবে না, তো শেষ। তো যে তরুণ, তার চোখে মুখের দ্যুতি, তার চোখের ভাষা, তার মনের কথা, তার যে কোনো কিছুতে তার ঝাঁপিয়ে পড়া, লাফিয়ে ওঠা, তার এই প্রাণ আমাদের সবার দরকার। এই প্রাণটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা কোনোদিন বয়স দিয়ে নির্ধারণ হয় না, ইটস নট দি এজ। এইটা গ্রে চুল দিয়েও কিছু হয় না, এইটা অন্য জিনিস ভাই। এইটা তো আমি মনে করি তরুণদেরই সব সময় নেতৃত্বে থাকা উচিত, তরুণদেরই আগায় আসা উচিত, এবং
তরুণদেরও বোঝা উচিত যে মানে তারুণ্য বয়স, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা এগুলি দিয়ে নির্ধারিত হয় না। তারুণ্য নির্ধারিত হয় হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স, অ্যাডাপ্টেবিলিটি এগুলি দিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ খালেদ ভাই। আমার নাম সাকিব এজাজ, কালকে আমার সবার কথা হচ্ছিল, আমি তো হিউস্টনে। দ্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের মিডিয়ায় তো আপনার কোনো ইন্ডিপেন্ডেন্ট এডিটোরিয়াল বোর্ড নাই, দ্য পলিসি ইজ ডিক্টেটেড বাই দ্য ওনার্স, তাই না? সেক্ষেত্রে আপনার অপিনিয়ন। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনারা ধরেন এই যে রাজুক থেকে প্লট দেওয়া, প্রাইম মিনিস্টারের সাথে সলভ করা, এইসব কারণে আমাদের জার্নালিস্টরা দে হ্যাভ বিকাম কম্প্রোমাইজ। তো এই ব্যাপারে আপনাদের অপিনিয়ন। থ্যাংক ইউ। প্রথম কথা বাপ্পি ভাই, আপনার অনেক ধন্যবাদ। আপনার সাথে কালকে অনেকক্ষণই আমার অনেক কথা হইলো, কিন্তু আপনার এই জানাটার মধ্যে বোধহয় একটু ইয়ে আছে যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট এডিটোরিয়াল বোর্ড আছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে কি না সেটা হচ্ছে প্রশ্ন। সব জায়গায় আসলে ওনাররা যে মানে খুব স্টেপ ইন করে ব্যাপারটা সেরকম না। আমাদের উদাহরণ আমাদের কাছে আছে, অনেক সময়ই কিন্তু স্বাধীনভাবে এটা কাজ করতে পারে। স্বাধীনভাবে কাজ না করাটা অনেক সময় তার চয়েস হয়, অনেক সময় সে তার সার্ভাইভেলের জন্য সে এগুলি করে। তার সার্ভাইভেলের মধ্যে একটা প্রতিষ্ঠান যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু তার আর মালিকদের এত তোষণ করতে হয় না তার, কিন্তু তার যখন মালিকদের কাছ থেকে টাকা নিতে হয়, মালিকদের কাছ থেকে ফেভার নিতে হয়, তখন কিন্তু মালিকরা তার উপরে চাইপা বসে। এটা শুধু মালিক না, কিন্তু যে আপনার অনেক টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়, সেটা একটা টেলিফোন কোম্পানি হোক, সেটা একটা ওই যে টয়লেট্রিজ বানায় ওরকম একটা কোম্পানি হোক, রং সাদা করে এরকম একটা ক্রিম হোক, তখন আপনাকে এগুলি মাইনা নিতে হবে। এই জন্য হচ্ছে যে ও যদি ব্যবসার স্ট্র্যাটেজিটা মতো, আপনি দেখেন না গার্ডিয়ান, আপনি গার্ডিয়ানের একটা আর্টিকেল পড়েন, নিচে 1 টাকা চায়। ফর গড সেক, আমরা যখন ইংল্যান্ডে পড়তে গেছি, একটা গার্ডিয়ান পত্রিকা পড়া মানে মেট্রোতে বসে বিশাল প্রেস্টিজের ব্যাপার। আপনি গার্ডিয়ান পড়তেছেন মানে আপনার জায়গায় অন্য জায়গায়। সেই গার্ডিয়ান ব্যবসায় এতই মানে মানে পত্রপত্রিকায় আসলে মানে অনেক রকম ঝামেলায় থাকে, তো ওর এখন ইন্ডিপেন্ডেন্টলি সবার থেকে ভাই আর্টিকেলটা পড়ছেন 1 টাকা দেন, নিচে লিখবেন ছোট করে লেখা থাকে। মানে সো দিস ইজ মানে তথ্য প্রযুক্তির এটার হওয়ার পরে সাংবাদিকদের জন্য এটা একটা কঠিন দুনিয়া, আসলে এটা কঠিন দুনিয়া। ইন্ডিপেন্ডেন্ট এডিটোরিয়াল বোর্ড থাকলেই ও সবসময় ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে এরকম নাও হতে পারে আসলে। মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনছিলাম। আমি ভার্জিনিয়া থেকে এসেছি, আবু বকর হানিফ। আমার প্রশ্নটা একটু ভিন্ন, রিলেটেড উইথ পলিটিক্স। আমরা আমেরিকান, বাংলাদেশি আমেরিকান। আমাদের এই আমেরিকান মেইন স্ট্রিমে অনেক স্টেট সিনেটর আছে, কাউন্সিলম্যান আছে, এবং আরও মেইন স্ট্রিমের অনেক পজিশন বাংলাদেশিরা ওখানে দখল করে আছে। তো আমরা এই দেশের মেইন স্ট্রিমের পলিটিক্সে ডেমোক্রেট বা রিপাবলিকান এটার দিকে কনসেন্ট্রেট না করে যদি বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি এইসবের দিকে আমরা এইখানে এই চর্চাটা করি এবং আমরা লেভেলিং করি, ও বিএনপি ও আওয়ামী লীগ এইভাবে করে যদি আমরা আনইউনাইটেড হই, তাহলে এই দেশে যে সুবিধাটা আছে যে ডেমোক্রেট এবং রিপাবলিকান হয়ে এখানকার এগিয়ে যাওয়ার, এটা থেকে কি আমরা বঞ্চিত হচ্ছি না? এবং আমরা এখানে বসে বাংলাদেশের ভোটের অধিকার চাচ্ছি। আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। না, আমি একটা করে বলি। মানে প্রথম কথা হলো হানিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেটা বলতেছেন যে দেশি রাজনৈতিক দলগুলি সমর্থন করে আমরা যে এই সুবিধা, আমি এখন ডেমোক্রেট হইতেছি না, আমি এখন কি জানি রিপাবলিকান হইতেছি না, এটা কেন ভাই? আমার তো সারা পৃথিবী করতেছে স্যামন মাছ ভালো খাইতে, আমার ইলিশ মাছ খাইতে ভালো লাগতেছে না, আমি কি করবো? আমার কাছে তো মানে এই পৃথিবীর কোনো রেসরে আপনি বুঝাইতে পারবেন না স্যামনের চেয়ে ইলিশ মাছ খাইতে যে মজা, আমরা ছাড়া কোনো রেসরে আপনি বুঝাইতে পারবেন না। কোনো এই পৃথিবীতে আমি আসলে মোটামুটিভাবে পৃথিবীর অনেক দেশে গেছি, অনেক কুইজিন আমি ট্রাই করছি, অনেক লোকের সাথে কথা বলছি, ওরা বুঝবে না। আর আপনি আনইউনাইটেডের কথা বলছেন, আমাদের কিন্তু শক্তি একটা আছে, যতক্ষণ পর্যন্ত আমরা মারামারি না করতেছি আমাদের বিভেদই কিন্তু আমাদের শক্তি। আমরা বিশ্বকাপ আসলে আর্জেন্টিনা ব্রাজিলিয়া ঝাঁপায় পড়ি, আর্জেন্টিনা ব্রাজিলে আমরা ঝাঁপায় পড়ি।
আমরা বাম আর ডাইন লিয়া ঝাঁপায় পড়ি, আপনারা ধর্মের ছোট ছোট জিনিসগুলি আমরা একজন আরেকজনের কামড়ায় ধরি। তো সুতরাং এটা আমাদের মধ্যে এরকম হয়। অবশ্যই অবশ্যই যে দেশে আপনি থাকতেছেন সেই দেশের মেইন স্ট্রিম রাজনীতি বা মেইন স্ট্রিম ধারণাগুলির, এমনকি মেইন স্ট্রিম খেলাধুলা কালচারের সাথে যদি আপনি নিজেরাই দেখতে পারেন তাহলে আর তো হোমসিক লাগবে না, খারাপ লাগবে না, ভালো লাগতে পারে, সেটা হয়। কিন্তু আমরা সাধারণত এরকম না আর কি, মানে এটা কী করা যাবে? তো এটা এইটা আর তো আমেরিকা, হ্যাঁ, ওরা তো বাংলাদেশের পলিটিক্সে সম্পৃক্ত হবে না, তাহলে আর আপনার চিন্তা করার তো কিছু নাই। ওরা রিপাবলিকান আর ডেমোক্রেটই হবে, অসুবিধা তো কিছু নাই, ভালো তো, আপনার আর চিন্তা নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম শামসুদ্দোহা সাগর, আমি ডালাস টেক্সাস থেকে এসেছি। তো ডেফিনেটলি আমি আপনার একজন বড় ভক্ত, শুনি সবসময় ইউটিউবে আপনার অনেক প্রোগ্রাম। তো আমার আসলে কোশ্চেন করে ছিল না, কিন্তু আপনার কনভারসেশন থেকে আমার একটা কোশ্চেন বেরিয়েছে যে আমাদের বাচ্চাদের নিয়ে আপনি একটা কমেন্ট করলেন, সেটা হলো আমরা অনেক কিছু শিখাই, একটু জোর করেই শিখাই, বাংলা বলাইতে শেখাই, করাইতে শেখাই, খাওয়াইতে শেখাই, বা যখন তারা তাদের স্টেজে 18+ হয়, they turn around 360 degree and you are 100% true, but not all the way. No. I disagree with all the respect. No. Right. I saw a lot of kids, they are not like that. So, but I have a question to you now, যে আপনি অনেকদিন ধরে দেশে আছেন এখন, what should be the balance point? As because আমরা কিন্তু বাঙালি, আমি গ্রো হয়েছি বাংলাদেশে, আমার প্যারেন্টস আমাকে যেভাবে ট্রিট করছে, I try to treat my son exactly the same way. Okay. Right? Okay. But they are into American. We send them to American school to be moderate American, upper class American. Let's put that way. Okay. এখন আমাদের মধ্যে কি ব্যালেন্স থাকা উচিত প্যারেন্টিং এর ক্ষেত্রে? আমার ছেলে মেয়েকে আমার কিভাবে স্টেপ নিলে I can check and balance, make the both them together. সাগর ভাই, আপনারা অনেক ধন্যবাদ একটা খুবই নাইস প্রশ্ন করার জন্য। এটা নিয়ে আমিও থ্রু আউট ভাবছি যে এটা কি, পরে আমি খেয়াল করে দেখছি আপনি কোনো ভালো কথা কয়ে লাভ নাই। আপনি যাদের উদাহরণ দিলেন, যারা অন্যরা এরকম হয়েছে, তারা কিন্তু এটার মধ্যে মজাটা পাইছে। আপনি যদি একটা বাচ্চাকে কষ্ট কইরা সুকুমার রায় পড়তে শিখান, অয় যদি সুকুমার রায়ের মধ্যে মজা পায়, তাইলে ও সুকুমার রায় পড়বে, সহজ হিসাব। ও যদি আমাদের জসিমউদ্দিন সাহেবের গল্পগুলি যদি ও পইরা মজা পায়, গ্রাম বাংলার গল্প, তাহলে এটাও শুনবে। আপনি দেখেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে কয়েকটা সাদা সাদা কালা কালা পোলাপান্ডে দিয়ে গাওয়াই দিতেছে না, কারণ কি আপনি তো শত চেষ্টা কইরাও ওর ঘাড়ের উপরে বসেও আপনি ওর গাওয়াইতে পারতেন না। ওর ভালো লাগতেছে দেখেও গাইতেছে, কিন্তু ওর 18-র বেশি হইলেও সাদা সাদা কালা কালা করতেছে। ও যে করতেছে কারণ হচ্ছে ওর কাছে এটা ভালো লাগতেছে, ও এটা গ্রহণ করতেছে। ও তখন আর এটা দেখতেছেন এটা বাংলাদেশে কোন জায়গা থেকে আসছে। ওই কি জানি আইলারের নয়া দামাত গাইতেছে না এখানে সবাই মিলা, যে কোনো নাচ গান, টেলর সুইফটের গান থুইয়া, ওই 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 মেয়েটার নাম ভুলে গেলাম, ডুয়া লিপা, ওর গান থুইয়া গাইতেছে না আইলারের নয়া দামাত। কথা হইলো যে আপনি কষ্ট করে, আপনি যদি ওরা সাহিত্যের প্রতি ইন্টারেস্টেড করতে চান, আপনি যদি ইতিহাসের প্রতি ইন্টারেস্টেড করতে চান, আপনি এটা কষ্ট কইরা এটা ওরে দেখাইতে হবে যে এইটার মধ্যে এই হেরিটেজটার কারণে, এই গল্পটার কারণে, এই টুইস্টার কারণে এইটা ইন্টারেস্টিং, এইটা ওর জন্য মানে দ্যাট কুড বি ভেরি, মানে আমরা তো আসলে বাচ্চাদেরকে কিছু শিখাইতে চাই না, আমরা তো চাম্পু। বাচ্চারা হাঁটতে শিখা পর্যন্ত 2 বছর 2.5 বছর ওয়েট করে আমরা একটা মোবাইল ধরায় দেই, তারপরে আমার বাচ্চা মোবাইল ছাড়া কিছু বোঝে না। তো ও বুঝছিল কেমন? ওকে পেটের থেকে বুঝে আসছিল যে মোবাইল ফোন, তুই তো চিনাইছস। অথবা বাচ্চারা কিন্তু দেখা শিখে, শুইনা শিখে না, কিন্তু বাপ্পারে দেখে মোবাইল ফোন গুতাইতে ওও মোবাইল ফোন গুতায়, সহজ হিসাব। বাচ্চা করে কিন্তু আপনি শুই না কোনো কিছু শিখাতে পারবে না, ও দেখে, দেখা সেটা শিখে, ও দেখে। তো এইটা আপনি ওই কষ্টটা আমরা করতে হইব। আমরা এরকম চাম্পু না হয়ে আমরা যদি বাচ্চাদেরকে ওই কঠিন পথ আমরা নিতে চাই যে না আমরা এটা শিখামো, ওরে আমার এটা নিতে হবে, ব্যালেন্স করতে হবে, তাহলে আপনি যেটা ব্যালেন্স মনে করেন এটা আপনি ওরা শিখাবেন কষ্ট করে। আপনি আসমান থেকে আশা করবেন যে এটা আসমান থেকে শিখা যাবে, এটা হবে না ভাই, দিস নট গোনা হ্যাপেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার অনেক ভক্ত আমি, আপনার অনেক দেখি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী খান লোদি, আমি জর্জিয়াতে আছি অলমোস্ট 30 ইয়ার্স। তা আমি সরাসরি একটা প্রশ্ন করব। আপনারা জানেন যে একটা মহাবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে এবং এখন যে রাজনৈতিক অবস্থা, সবাই ইলেকশন চাচ্ছে। আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব উনি ইলেকশনের ঘোষণাও করেছেন, বাট অনেকেরই ধারণা যে উনি যে টাইমটা দিয়েছেন মিড ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারি, এটা হবে না।
আমি আপনার কাছ থেকে জানতে চাই যে অনেকের যে ধারণা আছে বা অনেক রাজনৈতিক দল যে এটা বিরোধিতা করছে আন্ডার দ্য টেবিলে, তা আপনার এই ধরনের কি ধরনের আইডিয়া আছে আমাদেরকে যদি একটু কাইন্ডলি বলতে পারতেন। বাট আমি জানি ইট ইজ ভেরি হার্ড ফর ইউ প্রিডিক্ট। না হার্ড না, শব্দটা ইম্পসিবল। আমি আপনাকে জিনিসটা বলি, এটা হচ্ছে একটা এখন এরকম একটা কোশ্চেন যেটার এইটাও হইতে পারে ওইটাও হইতে পারে, কেউ এটা ঠিক মতো বলতে পারবে না, মানে অল্প দুই একটা ছোটোখাটো কারণেও সিনারিও অনেক বেশি চেঞ্জ হতে পারে। আমি কিন্তু মনে করি যে ইলেকশন ডক্টর মোহাম্মদ ইউনূস যে টাইমে বলছেন, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে ইলেকশন হবে, এটা আমি মনে করি। এখন এটা আপনি আমার মনে করার পিছনে আপনি যুক্তি দিতে আমার বলতে বললে আপনার সাথে আমি যুক্তিতে হাইরাও যেতে পারি, কিন্তু আমি মনে করতেছি যে ইলেকশন হবে। বাংলাদেশে যে অবস্থাটা চলতেছে সেই অবস্থাটা হয়তো আর চলবে না। ইলেকশনের শিডিউল ঘোষণা হইলে বাংলাদেশের একটা ইলেকশনের জায়গায় এটা প্রবেশ করবে, তারপরে যেই ষড়যন্ত্র তত্ত্ব বা অন্য কোনো কিছু আমরা শুনি সেগুলি একটু কমে আসবে, এটা আমি মনে করি। কিন্তু এটার আবার অন্যথায়ও হইতে পারে, সুতরাং কী হবে এটা আমি আসলে বলতে পারি না। এটা আমি আবারও বলি, এটা কঠিন না, এটা অসম্ভব এটা এখন প্রেডিক্ট করা। আমার ধারণা, আমি তো যতটুকু বুঝি, ওই যে বেটিংয়ের দোকানগুলি আছে না, ওরা অলরেডি এইটার মধ্যে কোনো কিছু একটা বেটিং, কোনো একটা দর দিছে এবং এই দরটা হাই, যে এটা শিওর করে এটা কইতে পারবে এটা সহজ দর না। বেটিংয়ে দর দেয় না 3-7, 5-2, ওরা একটা ভালো দরই দিছে এটার ক্ষেত্রে। সুতরাং এটা ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন নাও। মানে আপনি ফর শিওর যদি আপনি কইতে পারেন, আপনি মানে এটা ফর শিওর করা এটা খুব, কিন্তু আমি আশা করি যে ভাই এনাফ ইজ এনাফ। বাংলাদেশের অনেক কিছু এখন করতে হবে, মানে বাংলাদেশ যদি একটা সুইডেন, নরওয়ে, ডেনমার্কের মতো একটা দেশ হইতো, সমস্যার সমাধান হয়ে গেছে অনেকগুলি, তাইলে এখন এই রাজনৈতিক, তারপরে আদর্শগত অমুক তমুক অমিল, তুই এটা পারস না আমি এটা পারছি, এই জাতীয় জিনিসগুলি কইতেই থাকলে তবে এটা পোষাইতে। কিন্তু আমাদের এখন কাজ করা ছাড়া আর কোনো অপশন নাই আসলে। অধিকারগুলি প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের কাজগুলি করে যেতে হবে, সেটাই আমার মনে হয় আর কি। জি ভাই। আপনাকে শুভেচ্ছা খালেদ মুহিউদ্দিন। আমি ডক্টর নাসিরউদ্দিন, আপনারটা তো থাকি। আমার একটা জেনারেল কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে। আমরা লাস্ট 15-20 বছরে দেখেছি যে সাংবাদিক সম্মেলনের সময় আসলে সাংবাদিকরা অত একটা বোল্ড না, মানে স্পেশালি প্রাইম মিনিস্টারের সাথে যখন ইন্টারভিউ হতো। এছাড়াও আপনি যেটা বলেছেন যে চাকরি বাঁচানোর জন্যই অনেকে মানে কম্প্রোমাইজ করে, এই পুরো সময় আমরা দেখেছি যে অনেক মানে কোয়ান্টিটি হয়তো বেড়েছে কিন্তু কোয়ালিটি আসলে ওইভাবে ছিল না। ইনফ্যাক্ট আমি আপনার ভক্ত, বিকজ আমরা মনে করতাম যে আপনি হয়তো কিছুটা বলেন, কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন কি এরকম সাংবাদিক হওয়ার মানে আরো ইন ফিউচার এরকম সাংবাদিকে আসার সম্ভাবনা আছে কিনা? আপনি কি এমন কাউকে চিনেন কিংবা তরুণ প্রজন্মের কেউ এরকম আছে কিনা যারা স্ট্রং সাংবাদিকতা কিংবা সোসাইটির রিয়েল প্রবলেমগুলোকে বোল্ডলি তুলে ধরতে পারবে? আমার কাছে মনে হয় যে আমি অনেককেই চিনি, নাম বলে তো আসলে এটার মধ্যে করা যাবে না। সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মাজুর আল মতিন, আপনারা দেখছেন মাজুর আল মতিন আমাদের থেকে বা আমার থেকে 10-12 বছরের ছোট, সে কি অসীম সাহস নিয়ে তখন মানে মাজুর আল মতিন চ্যানেল 24-এ খবরও পড়েন, উনি একটা টক শো করেন, এবং আপনার মনে আছে জুলাই আন্দোলনের সময় কি অপরিসীম সাহস নিয়ে যখন উনি বলতেছিলেন যে মামলা বা অন্য সময় একটা খুবই প্রতিকূল পরিস্থিতি এটা করতেছিলেন। আমি অনেক তরুণ রিপোর্টারদের বা যারা টক শো হোস্ট আছেন তাদের মধ্যেও আমি এরকম অনেক কিছু দেখি। আপনারা হয়তো মানে আমি আলাদা আলাদা করে কারো নাম বলতে চাই না, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে। আরেকটা কথা হচ্ছে যে সংবাদ সম্মেলনে আপনি যাদেরকে দেখছেন তাদেরকে কেউকে বোল্ড দেখেন নাই। আমি একটা ছোট গল্পের মতো বলতে চাই যে পাইলটদের প্রশিক্ষণের সময় সিনিয়র পাইলট তার জুনিয়র পাইলটকে কিন্তু বলে যে পৃথিবীতে মাত্র 2 ধরনের পাইলট হয়, একটা হচ্ছে বোল্ড পাইলট, আরেকটা হচ্ছে ওল্ড পাইলট। বোথ কখনো হয় না। সো যারা বোল্ড ছিল তারা তো এখানে ইনভাইটেড হয় নাই ভাই, এর বাইরেও তো সাংবাদিক ছিল। এই ঘরের মধ্যে যে 15 জন ছিল তার বাইরেও তো সাংবাদিক ছিল, তাদের তো ইনভাইটই করা হয় নাই। সো আপনারা একটা নির্দিষ্ট চেহারা সাংবাদিকদেরই আপনারা দেখছেন, আরেকটা চেহারা তো আপনারা দেখেন নাই। তারা চেষ্টা করে গেছে, কিন্তু ঘরে ঘরে নানা ধরনের চেষ্টা হয়েছে। তবু নাসিরুদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ জানাই। আমার নাম মায়া নেহাল, আমি ডালাস টেক্সাস থেকে আসছি। আমি 1990 সাল থেকে ফোপানায় অ্যাটেন্ড করি। আমি অসংখ্য ধন্যবাদ খালেদ ভাইকে, প্রতিটি পয়েন্ট এবং প্রতিটি কোশ্চেনের সুন্দরভাবে উনি এক্সপ্লেন করেছে। আমি সত্যি কথা বলতে এবার কিছু খুঁজে পেলাম না যে আমি প্রশ্ন যে করবো ওনাকে। আমার 3টা প্রশ্ন।
বুঝা না পাই তিনটা মানে এত এক লার্জ প্রশ্ন আসছে, এই তিনটা আমার মনে হয় আমরা সবাই একটু বেনিফিটেড হব। এক নম্বর প্রশ্নটা হলো, মানে প্রতিদিনই সব চ্যানেলেরই কিছু না কিছু আপনাদের বক্তব্যগুলি শুনি, কিন্তু এখন পর্যন্ত তেমন বিশেষ যেন পেলাম না। আমরা যারা, আমি জানি না আমাদের কোনো জরিপে আছে না যে আমরা কত বাংলাদেশি বোর্ডে থাকি, যে আমরা যারা সারা পৃথিবীতে থাকি। তো ন্যাশনাল আইডিটা একটা বিরাট একটা ইস্যু আমাদের এনআরবিদের জন্য। তো আমি জানি কিছু কিছু দেশে অলরেডি এটা শুরু করছেন, আমাদের এই আজকের নতুন যে গভর্নমেন্ট এবং গত 15 বছরের সরকারও চেষ্টা করছে, হয়তো হয়ে গেছে, কিন্তু এক লার্জ এখনো হয় নাই। এইটাকের জন্য কেন আপনাদের সাংবাদিক অ্যাসোসিয়েশন এবং সাংবাদিকের যে একটা এত বড় একটা স্ট্রং, এটা নিয়ে খুব বেশি কথা বলতে আমি শুনিনি। আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো, যেহেতু আপনি নিজেই একজন বিদেশে থাকেন এবং আসা যাওয়া করেন, হয়তো আপনি কতটুকু ইম্প্যাক্ট আমরা জানি না, কিন্তু আমরা যারা গত স্বাধীনতার পরে আমরা চলে আসছি, আমাদের অনেকেরই ছেলেপেলেরা ওখানে জন্ম হয়েছে, কিন্তু এই ন্যাশনাল আইডিটা একটা বিরাট একটা ইস্যু দাঁড়িয়েছে আমাদের জন্য। তো এটা যত তাড়াতাড়ি যদি আপনার মতামতে যদি আপনি যদি এটাকে যদি একটু এনার্জাইজ করেন এই ন্যাশনাল আইডির ব্যাপারটা, আমরা মনে হয় আমরা এনআরবিরা অনেক উপকৃত হব। দ্বিতীয় কোশ্চেন হলো, আপনার মতে গত 15 বছর এবং গত বছরের যে আমাদের গণমাধ্যমের যেটা হলো, সাংবাদিকদের কি কিঞ্চিত পরিমাণ কোনো দায়বদ্ধতা আছে এখানে, যে ওনারা এতটুকুন একটু এভাবে করলে হয়তো একটু বেটার কিছু হতো, কিংবা এটা হতো না, হয়তো এত মানুষ মারা যেত না, কোনো রকম দায়বদ্ধতা কি সাংবাদিক মহল রাখে আপনার মতে? তৃতীয়ত হলো, আপনার মতে ভবিষ্যৎ বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য সাংবাদিকদের কি ভূমিকা থাকবে আপনার মতে থাকা উচিত? আপনি যদি এটা আমাদেরকে একটু এক্সপ্লেন করেন। এটাই হলো আমার প্রশ্ন। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা আমি বলি, ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই একটা ইস্যু। তো ন্যাশনাল আইডি কার্ড নিয়ে সবার কথা বলা উচিত, শুধু ন্যাশনাল আইডি কার্ড নিয়ে কথা বলা উচিত, আর কোনো কিছু নিয়ে কথা বলা উচিত না, এটা আমরা মানি। কিন্তু প্রবলেম হলো, যেই দেশে হচ্ছে রাস্তায় মানুষকে একটা ইট দিয়ে আরেকটা ইট দিয়ে মানুষকে মারতে থাকে, সেই দেশে আমরা আসলে খুব বেশি সুযোগ পাই না ন্যাশনাল আইডি কার্ডের মতো নিয়ে কথা বলার। আমাদের কিন্তু বলতে পারলে ভালো লাগতো, সত্যি সত্যি। আমাদের কিন্তু ক্রাইম, এই আগলি পলিটিক্স, এগুলি নিয়ে সবসময় আমরা যে কথা বলি আমাদের খুব ভালো লাগে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা এই যে ক্রাইম, পলিটিক্স এবং যেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সবচেয়ে আলোচিত ইস্যু, সেগুলি নিয়ে আমাদের আসলে কথা বেশি বলতে হয়। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড সবার জন্য, ভোটারদের জন্য, বিদেশিদের জন্য, অনেকের জন্য একটা বড় ইস্যু। এগুলি নিয়ে আমরা কথা বলতে পারলে আমাদের জন্য ভালো লাগতো, আমাদের কথা বলা উচিত। আমি এটা চেষ্টাও করবো না। গত কয়েক বছরে সাংবাদিকদের দায়বদ্ধতা নিয়ে আপনি প্রশ্ন করছেন। আমার মনে হয় যে আমি আজকে সারাক্ষণ এইটা নিয়ে আমি কথা কইতে থাকলাম, যে সাংবাদিকদের কতটুক দায়বদ্ধতা বা সাংবাদিকরা কি করতে পারছে বা কি করতে চেষ্টা করছে। সাংবাদিকরা কিন্তু আপনি মানেন না মানেন, প্রতিদিন সকালবেলা কিন্তু সে একটা পরীক্ষা দেয়। সেই পরীক্ষাটা হচ্ছে, সে যদি আসলে ট্রুথফুল না হয়, সে যদি ফ্যাক্ট বেস না হয়, আপনি কিন্তু তাকে 10 টাকা দিয়ে কিনবেন না, আপনি পকেটে পয়সা খরচ করে তারা দেখতেছেন। তো মানে আপনার ব্যান্ডউইথ খরচ করে হইলো আপনি দেখতেছেন, আপনি নিজে প্রোডাক্ট হয়ে, ওর মধ্যে যে বিজ্ঞাপন থাকতেছে সেই বিজ্ঞাপনের ভোক্তা হয়ে আপনি তাকে দেখতেছেন। আপনি তার চ্যানেল আপনি দেখবেন না, এবং আপনার লক্ষ লক্ষ অপশন এখন আর আছে। আপনি বিটোফেনের গানও শুনতে পারেন, মাহফুজুর রহমান সাহেবের গানও শুনতে পারেন, এটা আপনার অপশন। কিন্তু মানে এটা কিন্তু আপনার অপশন। মানে অনেকে বলে যে ভাই মাহফুজুর রহমান সাহেবের গান আমার শুনতেছি, তো আপনি শুনতেছেন কারণ আপনি তাকে শুনতে লাইক করতেছেন। আপনি হচ্ছে উমুকের সিনেমাতে অভিনয় দেখতেছেন, আপনি দেখতেছেন কারণ আপনি তাকে দেখতে লাইক করতেছেন, সমালোচনা করার জন্য হোক, মজা করার জন্য হোক, বা যা কিছু করার জন্য, এটা আপনার চয়েস। আপনাকে আমি বলি যে ছোট্ট একটা গল্প বলি। আমার এক বন্ধু আমাকে বলল, কিরে এই পত্রিকাতে সারাদিন খালি পরিমণির খবর ছাপায়। আমাকে কোন পত্রিকার নাম বল? তো নাম বললো। আমি দেখলাম যে পত্রিকার পাতায় পরিমণির খবরটা ছাপা হয়েছে হচ্ছে 15 পাতায়, বিনোদন বলে আলাদা একটা সেকশনে, সেইখানেও আর কি একটা 2 কলাম করে। তা আমি কইলাম যে আমি তো পরিমণির খবর খুঁজেই পেতেছি না, এটা কোথায়? তো কইছে যে উল্টায় ওইখানে যাও, ওইখানে যাও, ওইখানে যাও। আমাকে অনেক গাইড টাইড করে বিনোদনের জায়গায় নিয়ে তারপরে আমি কইলাম যে এটা তুই এরকম করে খুঁজে বাইর করলি কেন? দেখলাম এখানে কি আছে। তো ওই কিন্তু খুঁজে বাইর করছে, দোষ হচ্ছে আমার। প্রথম পাতায় কিন্তু দুনিয়ার সব ভালো লোকের কথা ছিল,
দুনিয়ার ভালো লোকের কথা ছিল, দুনিয়ার ভালো লোকের মুন্ডু 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 ছবি দিয়া হাইলাইট করে করে কথা ছিল, এর কোনোটাই তার নজরে পড়ে নাই। 582টা আইটেম কিন্তু একটা দৈনিক পাতায় প্রতিদিন ছাপা হয়। আমি খুঁজা বাইর করি 581 নম্বরটা, এইটারে আবার শেয়ার করে আমার পাতার মধ্যে আমি সামনে নিয়ে আসি, নিয়ে এসে তারপর বলি সাংবাদিকরা এগুলি কি লেখে। ওদের দায়বদ্ধতা আছে, আসলে ওদের কাজ নাই, বসে বসে এগুলি কি করে। আপনি কইতেছি না আপনি ঠিক কথা কইছেন, কিন্তু মানে ফ্যাক্ট রিমেন্স। আমি আমার জায়গা থেকে কইতেছি যে আরও অনেকগুলি বিষয় থাকে, দায়বদ্ধতার জায়গা থেকেও আসলে অনেক রকম কথা বলে। সংবাদ মাধ্যম কিন্তু খুবই মানে পলিটিক্যালি কারেক্ট কথা বলে। আপনি দেখবেন সংবাদ মাধ্যম কিন্তু হানাহানির কথা বলে না ওর মাথায় গিয়ে বাড়ি দিয়ে আস, ও কিন্তু খুব সতর্ক থাকে কোনো জায়গা থেকে যাতে ওর কোনো কিছু না হয়, কিন্তু তবু আমরা আমাদের মতো করে মেসেজটা নেই। আচ্ছা যাই হোক, আর সাংবাদিকরা কোনো কিছু করলে কি ঘটনাটা এরকম হতে পারতো, আমি কিন্তু অন্যভাবে দেখি। জুলাই 16, 2024 আবু সাইদ মারা যাওয়ার পরের থেকে বাংলাদেশের গণমাধ্যম এবং সংবাদপত্র যে ভূমিকা নিছে, সেই ভূমিকার কারণেই কিন্তু এই আন্দোলন বেগবান হয়েছে, সেই ভূমিকার কারণেই কিন্তু অনেকগুলি বিষয় সেটেল হয়েছে। আপনারা এগুলি বলতে পারেন সংবাদ মাধ্যমে অনেক রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু এগুলি প্রত্যেকটা দিতে হয়েছে। এবং আপনারা যারা আসেন আপনারা হয়তো ভুলে গেছেন, আপনাদের মেমোরিটা আমি রিফ্রেশ করি, আপনারা প্রত্যেকে কিন্তু সবচেয়ে বেশি সংবাদপত্র সে সময় পড়ছেন। সংবাদ মাধ্যমের মধ্যে থেকে যারা টেলিভিশন আছে, ইউটিউব আছে, সেগুলি আপনারা খুঁজে খুঁজে দেখছেন। আমি ডয়েচে ভেলের কথা বলতে পারি, ডয়েচে ভেলেতে তখন আমি কাজ করতাম, আমি দেখতাম যে আমার শোয়ের সাধারণভাবে এটা 4 লাখ লোক দেখতো একটা শো, সেই শোর দেখার পরিমাণ 1.5 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে গেল হচ্ছে খুব দ্রুত। আমি তো আর ভালো হয়ে যাই নাই, বা আমার মধ্যে তো আর নতুন কোনো কিছু আসে নাই, অনলি বিকজ আমি এগুলি অ্যাড্রেস করতেছিলাম, সেই জন্য হচ্ছে মানুষ এগুলি অনেক বেশি পরিমাণ দেখছে। সব গণমাধ্যমের মোটামুটি একই অবস্থা। যাই হোক, আমার মনে হয় যে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বোর করতে পারছি সফলতার সাথে। তো আর যদি কোনো নতুন কথা না থাকে তাহলে আজকে এইখানেই শেষ করি। আবির ভাই আমাকে ইশারা দিচ্ছে যে এটা শেষ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।